দ্য আর্ট অফ ওয়ার লিখেছেন সানজু, প্রাচীন চীনের এক বিখ্যাত সেনাপতি, দার্শনিক ও সামরিক কৌশলবিদ। বইটি মূলত যুদ্ধ ও কৌশলগত ভাবনার একটি ক্লাসিক গাইড, যার শিক্ষা আধুনিক ব্যবসা, রাজনীতি, কূটনীতি ও জীবন পরিচালনায়ও প্রয়োগযোগ্য। অধ্যায় ১ পরিকল্পনা স্থাপন, লেইং প্ল্যানস। সানজু বলেন, যুদ্ধবিদ্যা একটি রাষ্ট্রের জন্য অতীব গুরুত্বপূর্ণ। এটি জীবন ও মৃত্যুর প্রশ্ন, নিরাপত্তা অথবা ধ্বংসের পথ। তাই একে কোনোভাবেই অবহেলা করা যায় না। যুদ্ধবিদ্যার উপর বিচার বিবেচনার সময় কিছু স্থায়ী উপাদান সবসময় মাথায় রাখতে হয়। এই উপাদানগুলো হল: ১ নৈতিক আইন, ২ স্বর্গ, ৩ পৃথিবী, ৪ সেনাপতি, ৫ পদ্ধতি ও শৃঙ্খলা। ৫ থেকে ৬ নৈতিক আইন জনগণ ও শাসকের মধ্যে এমন এক সংযোগ সৃষ্টি করে যার ফলে তারা নিজের জীবন বিপন্ন করেও নেতাকে অনুসরণ করে। ৭ স্বর্গ বোঝায় দিন আর রাত, ঠান্ডা ও গরম, ঋতু ও সময়। ৮ পৃথিবী বোঝায় দূরত্ব, নিরাপদ ও বিপজ্জনক অঞ্চল, উন্মুক্ত ভূমি ও সংকীর্ণ পথ, বাঁচার ও মরার সম্ভাবনা। ৯ সেনাপতি বোঝায় জ্ঞানের গভীরতা, সততা, দয়াশীলতা, সাহস ও কঠোরতা। ১০ পদ্ধতি ও শৃঙ্খলা বোঝায় যে সেনাবাহিনীর যথাযথ ভাগাভাগি, পদবি অনুযায়ী শ্রেণীবিন্যাস, রসদ সরবরাহের পথ রক্ষা ও সামরিক ব্যয়ের নিয়ন্ত্রণ। ১১ এই ৫টি উপাদান প্রতিটি সেনাধ্যক্ষের ভালোভাবে জানা উচিত। যে জানে সে জয়ী হবে, যে জানে না সে পরাজিত হবে। ১২ সুতরাং যখন যুদ্ধ পরিস্থিতির বিশ্লেষণ করছ, তখন এসব বিষয়ের ভিত্তিতে তুলনা করো। ১৩ ১ কোন শাসক নৈতিক আইনের সঙ্গে সবচেয়ে বেশি সঙ্গতিপূর্ণ? ২ কোন সেনাপতির যোগ্যতা বেশি? ৩ কে স্বর্গ ও পৃথিবীর সুবিধা বেশি পাচ্ছে? ৪ কার বাহিনীতে শৃঙ্খলা বেশি? ৫ কোন বাহিনী শক্তিশালী? ৬ কোন বাহিনীতে প্রশিক্ষণ বেশি? ৭ পুরস্কার ও শাস্তির নিয়ম কোথায় সবচেয়ে বেশি নিরবিচ্ছিন্ন? ১৪ এই ৭টি বিষয় দেখে আমি জয়ের অথবা পরাজয়ের পূর্বাভাস দিতে পারি। ১৫ যে সেনাপতি আমার উপদেশ অনুসরণ করে সে জয়ী হবে, তাকে নেতৃত্বে রাখা হোক। যে উপেক্ষা করে সে পরাজিত হবে, তাকে বরখাস্ত করা হোক। ১৬ আমার উপদেশ অনুসরণ করার পাশাপাশি অনুকূল পরিস্থিতিরও পূর্ণ সদ্ব্যবহার করতে হবে। ১৭ পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা পরিবর্তন করাই বুদ্ধিমানের কাজ। ১৮ মনে রেখো, যুদ্ধের মূল ভিত্তি ছলনায়। তাই তুমি যদি আক্রমণ করতে পারো, এমন দেখাও যেন পারো না। সেনাবাহিনী সক্রিয় থাকলেও দেখাও যেন নিষ্ক্রিয়। কাছাকাছি থাকলে মনে করাও তুমি দূরে আছো, আর দূরে থাকলে দেখাও যেন তুমি নিকটে আছো। ২০ শত্রুকে প্রলুব্ধ করো, তাকে অগোছালো বানাও, তারপর আঘাত হানো। ২১ যদি শত্রু সব জায়গায় সতর্ক থাকে, তাহলে তার থেকে দূরে থাকো। যদি সে সংখ্যায় বেশি হয়, তাহলে তাকে এড়িয়ে যাও। ২২ যদি তোমার প্রতিদ্বন্দ্বী ক্রোধপ্রবণ হয়, তাহলে তাকে উস্কে দাও। তোমার দুর্বলতার অভিনয় করো, যেন সে অহংকারী হয়ে ওঠে। ২৩ যদি সে বিশ্রামে থাকে, তাহলে তাকে শান্তিতে থাকতে দিও না। যদি তার বাহিনী একত্র থাকে, তাহলে বিচ্ছিন্ন করো। ২৪ তাকে এমন জায়গায় আঘাত করো যেখানে সে প্রস্তুত নয়। এমন জায়গায় উদিত হও যেখানে তোমার আগমন অপ্রত্যাশিত। ২৫ এইসব যুদ্ধ কৌশলগুলো আগে থেকে ফাঁস করা যাবে না। ২৬ যে সেনাপতি যুদ্ধের আগে অনেক হিসেব নিকেশ করে, সে জয়ী লাভ করে। যে কম পরিকল্পনা করে, সে হেরে যায়। যারা একেবারেই পরিকল্পনা করে না, তাদের জন্য নিশ্চিত পরাজয়। আমি এর মাধ্যমে বলতে পারি কে জয়ী হবে আর কে পরাজিত হবে। আপনি শুনলেন পরিকল্পনা স্থাপন অধ্যায়ের অনুবাদ। অধ্যায় ২ যুদ্ধ পরিচালনা বা ওয়েজিং ওয়ার। ১ সঞ্জু বলেন, যুদ্ধ পরিচালনায় যদি ১,০০০ দ্রুতগতির রথ, আরও ১,০০০ ভারী রথ এবং ১,০০,০০০ সৈন্য মোতায়েন করা হয়, যাদের জন্য যথেষ্ট রসদসহ তারা ১,০০০ লি পর্যন্ত অগ্রসর হতে পারে, তাহলে প্রতিদিনের খরচ দাঁড়ায় ১,০০০ রৌপ্য মুদ্রা।
এই খরচের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে সেনাদের রসদ, অতিথি আপ্যায়ন, আঠা, রং, অস্ত্রসজ্জা ও রথ মেরামতের খরচ। 2. যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় তাহলে সৈন্যদের অস্ত্র ভোঁকা হয়ে যাবে, মনোবল কমে যাবে। 3. যুদ্ধ বেশি দীর্ঘ হলে রাষ্ট্রের সম্পদ নিঃশেষ হতে শুরু করে। 4. অস্ত্র ভোঁতা, সৈন্য ক্লান্ত, রসদ ফুরিয়ে গেলে এবং অর্থশক্তি শেষ হয়ে গেলে শত্রুরা সুযোগ নিয়ে তোমার দুর্বল অবস্থার ফায়দা তুলবে। তখন সবচেয়ে জ্ঞানী ব্যক্তি চাইলেও বিপর্যয় ঠেকাতে পারবে না। 5. আমরা হয়তো তাড়াহুড়োর কারণে ক্ষতির কথা শুনেছি, কিন্তু দীর্ঘ যুদ্ধ কখনো জ্ঞানের পরিচায়ক নয়। 6. দীর্ঘ যুদ্ধের কারণে কোনো রাষ্ট্রের উপকার হয়েছে এমন নজির নেই। 7. যে ব্যক্তি যুদ্ধের দুর্ভোগ বুঝে সেই জানে যুদ্ধকে কিভাবে সুফলদায়ক করে তুলতে হয়। 8. দক্ষ সেনাপতি আবার সৈন্য চেয়ে বাড়তি আবেদনে যান না বা রসদ বহন বারবার করেন না। 9. নিজের দেশ থেকে অস্ত্র ও সামগ্রী নিয়ে যাও, কিন্তু খাদ্য শত্রুর অঞ্চল থেকেই সংগ্রহ করো, তাহলে বাহিনীর জন্য খাদ্য ঘাটতি হবে না। 10. যুদ্ধের ব্যয় সরবরাহ করতে হলে দূর দূরান্ত থেকে অর্থ আনার প্রয়োজন হয়, আর এর ফলে জনগণ দারিদ্র্যগ্রস্ত হয়ে পড়ে। 11. বিপরীতে সেনাবাহিনীর উপস্থিতিতে স্থানীয় বাজারে দ্রব্যের দাম বাড়ে, ফলে জনগণের সম্পদ ক্ষয়ে যেতে থাকে, আর সম্পদ কমে গেলে কৃষকের ওপর করের চাপ বেড়ে যায়। 13-14 এর ফলে ঘরবাড়ি খালি হয়ে পড়ে, কৃষকের আয় 1/3 হ্রাস পায়, আর রথ, ঘোড়া, অস্ত্র, বর্ম, তীর, ধনুক, বর্ষা, গরু টানা গাড়ির ইত্যাদি রক্ষণাবেক্ষণে সরকারের 1/4 আয় ব্যয় হয়। 15. তাই জ্ঞানী সেনাপতি শত্রুর কাছ থেকেই রসদ সংগ্রহ করেন। শত্রুর 1 গাড়ি রসদ নিজের 20টি গাড়ির সমান, তার 1 পিকুল খাদ্য নিজের 20 পিকুলের সমান মূল্যবান। 16. শত্রু দমন করতে হলে সৈন্যদের মধ্যে ক্ষোভ জাগাতে হবে, জয় অর্জনে উৎসাহ দিতে হলে তাদের পুরস্কৃত করতে হবে। 17. যদি যুদ্ধক্ষেত্রে 10টি বা তার বেশি রথ দখল করা যায়, তাহলে যে সৈন্য প্রথম রথ দখল করেছে তাকেই পুরস্কৃত করা উচিত। দখলকৃত রথে নিজের পতাকা আর রং বসিয়ে তা নিজের বাহিনীর সাথে ব্যবহার করা উচিত। বন্দী সৈন্যদের সদাইভাবে বন্দী করে রাখা উচিত। এটি হচ্ছে শত্রু থেকে শক্তি সংগ্রহ করে নিজের বাহিনীকে আরও শক্তিশালী করে তোলা। 19. যুদ্ধের লক্ষ্য হওয়া উচিত জয়লাভ, দীর্ঘস্থায়ী অভিযান নয়। 20. তাই বলা যায় সেনাবাহিনীর প্রধানই জনগণের ভাগ্য নির্ধারিকা, তার হাতেই নির্ভর করে জাতির শান্তি নাকি বিপর্যয়। আপনি শুনলেন অধ্যায় 2 যুদ্ধ পরিচালনা অধ্যায়ের অনুবাদ। অধ্যায় 3 কৌশলে আক্রমণ। সানজু বলেন, যুদ্ধশিল্পের শ্রেষ্ঠতর কাজ হচ্ছে শত্রুর দেশকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় দখল করা। তাকে ধ্বংস করে জয়ী হওয়া এ থেকে ততটা ভালো নয়। পুরো একটা সেনাবাহিনীকে দখল করা ধ্বংসের চেয়ে উত্তম। একটি রেজিমেন্ট, ছোট বাহিনী বা কোম্পানিকে ধ্বংস না করে আত্মসমর্পণ করানোই প্রকৃত শ্রেষ্ঠতা। প্রতিটি যুদ্ধ জিতে ফেলা শ্রেষ্ঠত্ব নয়। সত্যিকারের সেরা কৌশল হল লড়াই না করেই শত্রুর প্রতিরোধ ভেঙে ফেলা। সেরা সেনাপতি শত্রুর পরিকল্পনা নস্যাৎ করেন। দ্বিতীয়ত, তিনি শত্রুর বাহিনীগুলোর একত্রিত হওয়া ঠেকান। তারপরের কৌশল হল মাঠে গিয়ে সেনাবাহিনী আক্রমণ করা। আর সবচেয়ে বাজে কৌশল হল দুর্গ আক্রমণ বা অবরোধ করা। যদি দুর্গ আক্রমণ অবশ্যম্ভাবী হয় তাহলে যুদ্ধের যন্ত্রপাতি তৈরিতে 3 মাস সময় লাগবে, আবার দুর্গ ঘেঁষে মাটি ভরাট করতেও 3 মাস লেগে যাবে। এরপর যদি সেনাপতি ধৈর্য হারান, তিনি সৈন্যদের দিয়ে পিঁপড়ের মতো আক্রমণ শুরু করবেন, যার ফলে 1/3 সৈন্য প্রাণ হারাবে, তবু দুর্গ দখল হবে না। এই হলো অবরোধ যুদ্ধের ক্ষতিকর পরিণতি। দক্ষ সেনাপতি শত্রুর বাহিনীকে লড়াই না করেই পরাস্ত করেন, শহর দখল করেন অবরোধ ছাড়াই, রাজ্য দখল করেন দীর্ঘ যুদ্ধ ছাড়াই। তার বাহিনী অক্ষত থাকে, তবেই তিনি সাম্রাজ্যের উপর প্রভাব বিস্তার করেন এবং একটিও সৈন্য না হারিয়ে বিজয় অর্জন করেন। এটাই কৌশল তারা জয়লাভের প্রকৃত পথ।
যুদ্ধের নিয়ম হলো, যদি তোমার বাহিনী শত্রুর বাহিনীর 10 গুণ হয় তবে তাকে ঘেরাও করো, 5 গুণ হলে আক্রমণ করো, দ্বিগুণ হলে বাহিনী ভাগ করে ঘিরে ধরো। যদি শক্তি সমান হয় তবে যুদ্ধ করা যেতে পারে। যদি তোমার শক্তি কিছুটা কম হয় তবে এড়িয়ে যাও, আর যদি সম্পূর্ণভাবে দুর্বল হও তবে পিছু হটো। কখনো কখনো ছোট বাহিনীও জেদ ধরে যুদ্ধ করে, কিন্তু শেষমেশ তারা পরাজিত হয় বৃহৎ বাহিনীর দ্বারা। সেনাপতি রাষ্ট্রের জন্য একটি প্রাচীর। যদি সেই প্রাচীর দুর্ভেদ্য হয়, রাষ্ট্র দৃঢ় থাকে। যদি তা দুর্বল হয়ে পড়ে, রাষ্ট্র দুর্বল হয়ে পড়ে। শাসকের ভুলের কারণে সেনাবাহিনী বিপদে পড়ে 3টি ক্ষেত্রে। 1. শাসক যদি সেনাবাহিনীকে অগ্রসর বা পশ্চাৎপদ সরণের আদেশ দেন অথচ বাস্তবতা অনুযায়ী তা সম্ভব না হয়, তবে সেনাবাহিনী পঙ্গু হয়ে পড়ে। 2. শাসক যদি রাজ্য পরিচালনার নিয়মে সেনাবাহিনী চালাতে চান তবে এতে সৈন্যদের মধ্যে অস্থিরতা ছড়িয়ে পড়ে। 3. শাসক যদি সামরিক যোগ্যতা না বুঝে অফিসারদের দায়িত্ব দেন তবে সৈন্যদের আত্মবিশ্বাস নষ্ট হয়। সৈন্যরা যদি শাসকের উপর আস্থা না রাখে তবে অন্য রাজ্যপাল বা প্রতিদ্বন্দ্বীর মাধ্যমে সমস্যা তৈরি হবে। এতে সেনাবাহিনীতে বিশৃঙ্খলা আসে আর বিজয় হাতছাড়া হয়। জয়ের জন্য 5টি জরুরি উপাদান। 1. যে জানে কখন যুদ্ধ করতে হবে আর কখন না, সে জয়ী হবে। 2. যে জানে কিভাবে শক্তিশালী আর দুর্বল বাহিনীকে পরিচালনা করতে হয়, সে জয়ী হবে। 3. যার বাহিনী একই উদ্দীপনায় অনুপ্রাণিত থাকে, সে জয়ী হবে। 4. যে নিজের প্রস্তুতি সম্পূর্ণ করে, শত্রুর অপ্রস্তুতির সুযোগ নেয়, সে জয়ী হবে। 5. যে সেনাপতি দক্ষ এবং যাকে শাসক কাজ করতে দেয়, সে জয়ী হবে। তাই বলা হয়, যদি তুমি শত্রু ও নিজেকে চেনো তবে শত যুদ্ধেও তোমার ভয় নেই। তুমি যদি নিজেকে চেনো কিন্তু শত্রুকে না চেনো তবে এক জয়ের পর এক পরাজয় আসবে। আর যদি তুমি শত্রু ও নিজেকে দুজনকেই না চেনো তবে প্রতিটি যুদ্ধে তোমার পরাজয় অনিবার্য। এতক্ষণ আপনি শুনলেন কৌশলে আক্রমণ 3য় অধ্যায়ের অনুবাদ। অধ্যায় 4 কৌশলগত অবস্থান, ট্যাকটিক্যাল ডিসপোজিশনস। 1. সানজু বলেন, অতীতের দক্ষ যোদ্ধারা প্রথমেই নিজেদের এমন এক অবস্থানে নিয়ে যেতেন যেখানে পরাজয়ের সুযোগ ছিল না, তারপর অপেক্ষা করতেন শত্রুকে পরাস্ত করার সুযোগের জন্য। 2. নিজেকে নিরাপদ রাখা আমাদের হাতে, কিন্তু শত্রুকে পরাজিত করার সুযোগ আমাদের হাতে নয়, সেটি নির্ভর করে শত্রুর ওপর। তাই একজন ভালো যোদ্ধা পরাজয় এড়াতে পারেন, কিন্তু প্রতিপক্ষকে জয় করতে পারবেন কিনা তা সব সময় নিশ্চিত নয়। 3. তাই বলা হয়, জয় লাভের পদ্ধতি জানা থাকলেও সব সময় জয় নিশ্চিত করা যায় না। 4. পরাজয় এড়াতে গেলে রক্ষণমূলক কৌশল দরকার, কিন্তু শত্রুকে পরাস্ত করতে হলে আক্রমণাত্মক কৌশল দরকার। 5. প্রতিরক্ষা মানে হলো তুমি যথেষ্ট শক্তিশালী নও, আক্রমণ মানে তুমি অতিরিক্ত শক্তির অধিকারী। 7. দক্ষ প্রতিরক্ষাকারী এমনভাবে নিজেকে গোপন রাখেন যেন পৃথিবীর গভীরতম গুহাতেও যার খোঁজ মেলে না, আর দক্ষ আক্রমণকারী এমনভাবে আঘাত হানেন যেন আকাশের সর্বোচ্চ চূড়া থেকে বজ্রপাত হচ্ছে। এর মাধ্যমেই পরিপূর্ণ সুরক্ষা ও নিখুঁত বিজয় অর্জিত হয়। 8. যখন বিজয় সবাই দেখতে পায় তখন সেটা বড় অর্জন নয়। আর যদি তুমি যুদ্ধ করো, জয় পাও আর সবাই বলে অসাধারণ, তাহলেও সেটা সর্বোচ্চ নৈপুণ্য নয়। 10. শরৎকালের একটি হালকা কেশধারা তুলতে পারা বড় শক্তির পরিচায়ক নয়। সূর্য চন্দ্র দেখা বা বজ্রধ্বনি শোনা এগুলো সাধারণ ইন্দ্রিয়ের কাজ, বিশেষ দক্ষতার নয়। 11. প্রাচীন যুগে সত্যিকারের দক্ষ যোদ্ধা শুধু জয়লাভ করতেন না, জয়লাভ করতেন সহজে ও নীরবে। তাই তার জয়ে কোনো বাহবা জোটে না জ্ঞানের জন্য, কোনো কৃতিত্ব লাগে না সাহসের জন্য। গোপন কৌশলের গুরুত্ব। 13. সে ভুল করে না, এটাই তার সবচেয়ে বড় কৌশল। ভুল না করা মানে শত্রুকে এমনভাবে জয় করা যে শত্রু আগেই হার মানিয়ে আছে। 14. তাই দক্ষ যোদ্ধা আগে নিজের এমন একটি অবস্থান নিশ্চিত করেন যেখানে পরাজয় অসম্ভব, তারপরই তিনি শত্রু দমনে সুযোগ খোঁজেন। 15. অর্থাৎ পরাজয় ঠেকানো হয় আগে, বিজয় আসে পরে। সফল কৌশলবিদ যুদ্ধের ময়দানে নামে তখনই যখন বিজয় অনেকটা নিশ্চিত, আর যে পরাজিত হয় সে যুদ্ধ শুরু করে, তারপর বিজয়ের আশায় থাকে। নির্যাস, বিজয় নিয়ন্ত্রণের উপায়। 16.
পরিপূর্ণ সেনাপতি নৈতিক নিয়ম অনুসরণ করেন এবং কৌশল ও শৃঙ্খলায় অটল থাকেন। এই দুইয়ের সমন্বয়ে তিনি সফলতা নিজের হাতে নিতে পারেন। 17 সামরিক কৌশলের মূল স্তরগুলো হল: 1 পরিমাপ, 2 পরিমাণের হিসাব, 3 গণনা, 4 তুলনামূলক বিশ্লেষণ। তারপরই আসে বিজয়। 18 পরিমাপ আসে ভূমি বিশ্লেষণ থেকে। পরিমাণ নির্ধারিত হয় পরিমাপের মাধ্যমে। গণনা আসে পরিমাণ নিরূপণ করে। তুলনা আসে সেই গণনার ভিত্তিতে। আর বিজয় আসে সেই তুলনার ভিত্তিতে। 19 বিজয়ী বাহিনী আর পরাজিত বাহিনী একে অপরের বিপরীতে দাঁড়ায়, যেন এক পাল্লায় 1 পাউন্ডের ওজন আর অন্যদিকে একটি দানার মতো। 20 বিজয়ী বাহিনীর আক্রমণ হয় এমন যেন থেমে থাকা নদীর বাঁধ হঠাৎ খুলে দেওয়া হলো, সেই জলোচ্ছ্বাসে সবকিছু ধুয়ে যায়। আপনি শুনলেন অধ্যায় 4 কৌশলগত অবস্থান অধ্যায়ের অনুবাদ। চ্যাপ্টার 5 এনার্জি বা শক্তি ও গতি। লায়নেল গাইলসের ইংরাজি অনুবাদে এই অধ্যায়টি 23টি অনুচ্ছেদ নিয়ে গঠিত। এই অধ্যায় তার মূল বিষয়বস্তু হল বাহিনীর নিয়ন্ত্রণ কৌশল, প্রত্যক্ষ এবং পরোক্ষ আক্রমণের ব্যবহার, মিথ্যা বিভ্রান্তির সৃষ্টি, যৌথ শক্তির প্রয়োগ, গতি, ছন্দ এবং আকস্মিক আঘাতের প্রভাব। তাহলে এখন অধ্যায়টি শুরু করা যাক। 1 সানজু বলেন, একটি বড় বাহিনী নিয়ন্ত্রণ করা আর কয়েকজনকে নিয়ন্ত্রণ করার একই নিয়ম, শুধু সংখ্যার ভেদে তাদের ভাগ করে নিতে হয়। 2 বড় বাহিনীর সঙ্গে যুদ্ধ করা আর ছোট বাহিনীর সঙ্গে যুদ্ধ করা একই, শুধু সংকেত ও ইশারার মাধ্যমে কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হয়। 3 শত্রুর আঘাত থেকে পুরো বাহিনীকে অটল রাখার জন্য সরাসরি এবং পরোক্ষ কৌশল দুটোই ব্যবহার করতে হয়। 4 এমনভাবে আঘাত হানো যেন তা একটি পেষণ চক্রের মতো, যা একটি ডিমে আছড়ে পড়ে। এটি দুর্বল এবং শক্ত পয়েন্ট চিনে আক্রমণের ফল। 5 যুদ্ধে সামনে থেকে সরাসরি আঘাত করা যেতে পারে, তবে জয়লাভের জন্য চাই চতুর ও ঘূর্ণায়মান কৌশল। 6 পরোক্ষ কৌশল যত দক্ষভাবে প্রয়োগ করা হয় তা তত বেশি অনন্ত সম্ভাবনার সৃষ্টি করে, ঠিক যেন আকাশ ও পৃথিবী সীমাহীন, নদী ও স্রোতের মতো চলমান। 7 যেমন সঙ্গীত মাত্র 5টি স্বর নিয়ে গঠিত, কিন্তু সেগুলোর সংমিশ্রণে অসংখ্য সুর সৃষ্টি হয়, যেগুলোর সব শোনা সম্ভব নয়। 8 আবার রং মাত্র 5টি, নীল, হলুদ, লাল, সাদা ও কালো, কিন্তু এগুলোর সংমিশ্রণে অসংখ্য রং তৈরি হয়, যেগুলো সব দেখা সম্ভব নয়। 9 স্বাদের ক্ষেত্রেও তাই, মাত্র 5টি মূল স্বাদ: টক, ঝাঁঝালো, লবণাক্ত, মিষ্টু, তেঁতো, কিন্তু এসবের সংমিশ্রণে অসীম স্বাদের সম্ভাবনা। 10 তেমনি যুদ্ধে মূলত 2টি কৌশল, সরাসরি ও পরোক্ষ, তবে এই দুইয়ের মিশ্রণেই তৈরি হয় অসংখ্য চাল ও চমৎপ্রদ পদ্ধতি। 11 সরাসরি ও পরোক্ষ কৌশল একে অপরকে অনুসরণ করে। এটি যেন একটি বৃত্তে ঘূর্ণায়মান, যার কোনো শেষ নেই। 12 বাহিনীর আক্রমণ যেন একটি পাহাড়ি স্রোতের মতো, যা নেমে আসার সময় পাথর পর্যন্ত গড়িয়ে নিয়ে যায়। 13 সঠিক সময় নেওয়া সিদ্ধান্ত হল একটি বাজপাখির হঠাৎ ঝাঁপের মতো, যা শিকারকে মুহূর্তে ছিন্ন করে। 14 তাই একজন দক্ষ যোদ্ধার তার আঘাতে ভয়ঙ্কর এবং সিদ্ধান্তে ক্ষিপ্র। 15 শক্তি হল ধনুক টেনে বাঁকা করা, সিদ্ধান্ত হল চাপা ট্রিগার ছাড়িয়ে তীর ছুড়ে দেওয়া। ছলনার কৌশল ও সংগঠনের গুরুত্ব। 16 যুদ্ধের গোলযোগ আর বিশৃঙ্খলার মাঝেও বাহিনীতে যদি কোনো বিশৃঙ্খলা না থাকে, তবে সেটিই হয় সত্যিকারের শৃঙ্খলা। 17 বাহ্যিক দুর্বলতা দেখিয়ে আসল শক্তি লুকিয়ে রাখা, এটাই হল ছদ্মবেশী কৌশলের সৌন্দর্য। 18 গোপনে শৃঙ্খলা বজায় রেখে বিশৃঙ্খলার অভিনয় করো, বাহ্যিক ভয় দেখিয়ে সাহস লুকিয়ে রাখো, দুর্বলতা দেখিয়ে শক্তির ঘাঁটি তৈরি করো। 19 এক দক্ষ সেনাপতি শত্রুকে বিভ্রান্ত করার জন্য বিভ্রান্তিকর দৃশ্য সৃষ্টি করেন, যাতে শত্রু ভুল পথে এগোয়।
20 সে শত্রুকে ফাঁদে ফেলার জন্য কিছু উৎসর্গ করেন যেন শত্রু সেই প্রলোভনে এগিয়ে যায় আর ঠিক সেই মুহূর্তে নির্বাচিত বাহিনী নিয়ে আঘাত হানে। সম্মিলিত শক্তি। 21 চতুর যোদ্ধা ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে সম্মিলিত শক্তিকে বেশি গুরুত্ব দেন। এভাবেই তিনি সঠিক মানুষকে সঠিক জায়গায় ব্যবহার করতে পারেন। 22 সম্মিলিত শক্তি ব্যবহার করলে সৈন্যরা রোলিং পাথরের মতো সমতল ভূমিতে স্থির আর ঢালুতে গড়িয়ে চলে। 23 দক্ষ বাহিনীর গতি হয় যেন 1000 ফুট উঁচু পাহাড় থেকে গড়িয়ে পড়া গোল পাথরের মতো। ভর, গতি ও ছন্দের এক অনবদ্য মিল। এই ছিল অধ্যায় 5 শক্তি ও গতির বাংলা অনুবাদ। 1 সানজু বলেছেন, যে যুদ্ধক্ষেত্রে আগে পৌঁছায় এবং শত্রুর আগমনের জন্য অপেক্ষা করে সে থাকবে সতেজ ও প্রস্তুত, আর যে পরে আসে এবং তাড়াহুড়ো করে যুদ্ধ করতে হয় সে ক্লান্ত অবস্থায় পৌঁছাবে। 2 অতএব বুদ্ধিমান যোদ্ধা শত্রুর ওপর নিজের ইচ্ছা চাপিয়ে দেয়, কিন্তু শত্রুর ইচ্ছাকে নিজের ওপর চাপাতে দেয় না। 3 সুযোগের লোভ দেখিয়ে সে শত্রুকে নিজের ইচ্ছা মতো কেনে আনতে পারে, আবার ক্ষতি করে শত্রুকে কাছে আসা থেকে বিরত রাখতেও পারে। 4 যদি শত্রু নিশ্চিন্তে বিশ্রামে থাকে তবে তাকে বিরক্ত করো, যদি তার খাদ্যের যোগান ভালো হয় তবে তাকে অভুক্ত রাখো, যদি সে শান্তভাবে শিবির গড়ে তোলে তবে তাকে বাধ্য করো স্থান পরিবর্তনে। 5 এমন সব জায়গায় উপস্থিত হও যেগুলো শত্রুর বাধ্যতামূলকভাবে রক্ষা করতে হবে। দ্রুত আগাও এমন স্থানে যেখানে তোমার আগমন আশা করা হয়নি। 6 যদি সৈন্যদল এমন অঞ্চলের মধ্য দিয়ে গমন করে যেখানে শত্রু নেই তবে তারা দীর্ঘ পথে ক্লান্ত হবে না। 7 যদি তুমি কেবল সেই স্থান আক্রমণ করো যেগুলো অরক্ষিত তবে সফল হওয়া নিশ্চিত, আর যদি তুমি শুধু সেই জায়গাগুলো রক্ষা করো যেগুলো আক্রমণ করা সম্ভব নয় তবে নিরাপত্তা নিশ্চিত থাকবে। 8 সেই সেনাপতি আক্রমণে দক্ষ যার শত্রু জানে না কোনটা রক্ষা করবে, আর সেই সেনাপতি প্রতিরক্ষায় দক্ষ যার শত্রু জানে না কোথায় আক্রমণ করবে। 9 হে সূক্ষ্মতা ও গোপনীয়তার ঐশ্বরিক শিল্প, তোমার মাধ্যমে আমরা অদৃশ্য হতে শিখি, তোমার মাধ্যমে নিঃশব্দ হতে শিখি। এইভাবেই আমরা শত্রুর ভাগ্য আমাদের হাতে রাখতে পারি। 10 যদি তুমি শত্রুর দুর্বলতায় আঘাত হানো তবে তোমার অগ্রগমন হবে অপ্রতিরোধ্য, যদি তোমার গতি শত্রুর চেয়ে দ্রুত হয় তবে তুমি নিরাপদে পিছু হটতে পারো এবং ধাওয়া এড়াতে পারো। 11 যদি আমরা যুদ্ধ করতে চাই তবে এমনকি শত্রু যদি উঁচু দুর্গ ও গভীর খাল দিয়ে সুরক্ষিত থাকে তবুও তাকে যুদ্ধে নামতে বাধ্য করা যায়। আমাদের শুধু এমন জায়গায় আঘাত করতে হবে যা সে রক্ষা করতে বাধ্য। 12 যদি আমরা যুদ্ধ না করতে চাই তবে এমনকি আমাদের শিবির কেবল মাটিতে চিহ্নিত থাকলেও শত্রুকে যুদ্ধে বাধ্য করা থেকে রক্ষা করা সম্ভব। আমাদের কেবল কিছু অদ্ভুত ও অপ্রত্যাশিত কৌশল তার সামনে আনতে হবে। 13 শত্রুর অবস্থান অন্যভাব জেনে এবং নিজেকে অদৃষ্ট রেখে আমরা আমাদের বাহিনীকে একত্র রাখতে পারি যখন শত্রুকে তার শক্তি বিভক্ত করতে বাধ্য করা যায়। 14 আমরা যদি একটি ঐক্যবদ্ধ শক্তি হিসেবে সংগঠিত হতে পারি তাহলে শত্রুদের ভেঙে ভাগ হতে হবে, ফলে একটি সম্পূর্ণ শক্তি দাঁড়াবে খণ্ডিত শক্তির বিরুদ্ধে, অর্থাৎ আমরা হব অধিক সংখ্যক আর তারা সংখ্যায় কম। 15 আর যদি আমরা সংখ্যায় প্রাধান্য নিয়ে দুর্বল এক শক্তিকে আক্রমণ করতে পারি তাহলে শত্রুর অবস্থা হবে চরম সংকটপূর্ণ। 16 আমরা কোথায় যুদ্ধ করব সেই স্থান শত্রুর জানা উচিত নয়, কারণ তখন সে বিভিন্ন জায়গায় আক্রমণের সম্ভাবনা ধরে প্রস্তুতি নিতে বাধ্য হবে, ফলে তার নাহিন ছড়িয়ে পড়বে আর যে কোনো নির্দিষ্ট স্থানে তার শক্তি হবে তুলনামূলকভাবে কম। 17 যদি শত্রু তার সম্মুখ ভাগ শক্তিশালী করে তবে পশ্চাৎ ভাগ দুর্বল হবে, পশ্চাৎ ভাগ মজবুত করলে সম্মুখ ভাগ দুর্বল হবে, বাম পাশ মজবুত করলে ডান পাশ দুর্বল হবে, ডান পাশ শক্তিশালী করলে বাঁ দিক দুর্বল হবে, আর যদি সে সর্বত্র সেনা পাঠান তবে সর্বত্রই দুর্বল হয়ে পড়বে। 18 যে সংখ্যাগত দুর্বলতা দেখা দেয় তা আসে সম্ভাব্য আক্রমণের বিরুদ্ধে প্রস্তুতি নিতে গিয়ে, আর যে সংখ্যাগত শক্তি করে ওঠে তা আসে শত্রুকে বাধ্য করে এই প্রস্তুতি নিতে।
19 যদি আমরা যুদ্ধের স্থান ও সময় আগে থেকেই জানি তবে আমরা দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে সঠিক সময়ে ও স্থানে আঘাত হানতে পারি। কিন্তু যদি সময় ও স্থান জানা না থাকে তাহলে বাঁ দিক সাহায্য করতে পারবে না ডান দিকে, ডান দিক পারবে না বাঁ দিকে, সম্মুখ ভাগ সাহায্য করতে পারবে না পশ্চাৎ ভাগকে, কিংবা পশ্চাৎ ভাগ পারবে না সম্মুখ ভাগকে। আর যদি বাহিনীর দূরবর্তী অংশগুলো 100 লি বা তারও বেশি দূরে থাকে আর কাঠের অংশগুলো যদি কয়েক লি দূরে থাকে তবে পরিস্থিতি হবে আরও জটিল। আমার হিসেব অনুযায়ী ইউরাজ্যের সৈন্যরা সংখ্যায় আমাদের চেয়ে বেশি হলেও বিজয়ের ক্ষেত্রে তাদের এই সংখ্যাগত প্রাধান্য কোনো কাজে আসবে না। আমি বলছি বিজয় সম্ভব। 22 শত্রু সংখ্যায় বেশি হলেও আমরা চাইলেই তাকে যুদ্ধ করতে বাধ্য না করে নিরস্ত রাখতে পারি। পরিকল্পনা করো যাতে তার কৌশল ও তার সাফল্যের সম্ভাবনা আবিষ্কার করা যায়। তাকে শিখে দাও, দেখো সে কিভাবে প্রতিক্রিয়া জানায়, তখনই জানা যাবে সে কিভাবে টাচ করে বা নিষ্ক্রিয় থাকে। তাকে বাধ্য করো নিজেকে প্রকাশ করতে যাতে তার দুর্বল জায়গা চিহ্নিত করা যায়। 24 তোমার বাহিনীর সঙ্গে শত্রুর বাহিনীর তুলনা করো সতর্কভাবে, কোথায় তার এই শক্তি বেশি আর কোথায় দুর্বলতা রয়েছে তা বোঝার জন্য। 25 কৌশলগত পর্যায়ে সর্বোচ্চ প্রস্তুতি হলে তা গোপন রাখাটি শ্রেয়। যদি তুমি তোমার প্রস্তুতি গোপন রাখতে পারো তাহলে সবচেয়ে সুপ্ত গুপ্তচর বা সবচেয়ে জ্ঞানী ষড়যন্ত্রকারীর কাছেই তুমি নিরাপদ থাকবে। 26 কিভাবে শত্রুর নিজের কৌশল থেকেই তার বিরুদ্ধে বিজয় অর্জন করা যায় এটি সাধারণ মানুষের বোধগম্য নয়। 27 সবাই দেখতে পায় আমি কোন কৌশলে বিজয়ী হই, কিন্তু কেউই দেখতে পায় না সেই গভীর পরিকল্পনা যেখান থেকে বিজয় প্রসূত হয়। 28 যেই কৌশল একবার তোমাকে বিজয় এনে দিয়েছে বারবার সেই কৌশল প্রয়োগ করো না, বরং পরিস্থিতির অসংখ্য বৈচিত্র্যের উপর ভিত্তি করে তোমার পদ্ধতি নির্ধারণ করো। 29 সামরিক কৌশল অনেকটা পানির মতো, কারণ পানি তার স্বভাব অনুযায়ী উঁচু জায়গায় এড়িয়ে নিচের দিকে গড়িয়ে পড়ে। তেমনি যুদ্ধেও পদ্ধতি হল শক্ত জায়গায় এড়িয়ে দুর্বল জায়গায় আঘাত হানা। 31 পানি তার পথ নির্ধারণ করে ভূমির প্রকৃতি অনুযায়ী, তেমনি একজন সৈনিকও তার বিজয় নিশ্চিত করে শত্রুর প্রকৃতি অনুযায়ী। 32 অতএব যেমন পানি কখনো একই আকার ধরে রাখে না, তেমনি যুদ্ধেও কোনো একক বা স্থির অবস্থা থাকে না। 33 যে তার কৌশল শত্রুর অবস্থা অনুযায়ী বদলাতে পারে এবং তাতে বিজয় লাভ করে তাকেই বলা যায় প্রকৃত অর্থে স্বর্গপ্রদত্ত সেনাপতি। 34 5টি উপাদান জল, অগ্নি, কাঠ, ধাতু ও মাটি সবসময় সমান ভাগে প্রভাব বিস্তার করে না। 4টি ঋতু একে অন্যের স্থান দখল করে, কোনোদিন ছোট কোনোদিন বড় হয়, আর চাঁদও কখনো ক্ষীণ হয় কখনো পূর্ণ হয়। অধ্যায় 7 রণকৌশল। 1 সানজু বলেছেন যুদ্ধে সেনাপতি তার আদেশ পান সম্রাটের কাছ থেকে। 2 একবার সেনাবাহিনী সংগঠিত ও শক্তি কেন্দ্রীভূত করার পর তাকে বাহিনীর বিভিন্ন উপাদানগুলো একত্রে মিশিয়ে সঙ্গতিপূর্ণ ও সামঞ্জস্যপূর্ণ করতে হবে, তারপরই শিবির স্থাপন করা উচিত। 3 এরপর আসে কৌশলী চলাচল, যা যুদ্ধবিদ্যার সবচেয়ে কঠিন অংশ। এর জটিলতা হল ঘুরপথকে সরল পথে রূপান্তর করা এবং বিপর্যয়কে পরিণত করা লাভে। যেমন একটি দীর্ঘ ও ঘূর্ণায়মান পথ ধরেও শত্রুকে পথচ্যুত করার পর তার চেয়েও দেরিতে শুরু করে যদি লক্ষ্যস্থলে আগে পৌঁছানো যায় তবে তা হল বিচ্যুতি কৌশলের সার্থক প্রয়োগ। 5 সুশৃঙ্খল বাহিনীর মাধ্যমে কৌশলী চলাচল লাভজনক, কিন্তু বিশৃঙ্খল জনসমষ্টির সঙ্গে তা অত্যন্ত বিপজ্জনক। 6 যদি তুমি সম্পূর্ণ সজ্জিত বাহিনীকে কোনো সুবিধা ছিনিয়ে নিতে পাঠাও তবে সম্ভবত তারা দেরি করেই পৌঁছাবে। আবার দ্রুতগতির একটি ইউনিট পাঠালে তার সঙ্গে থাকা রসদ ও মালপত্র ত্যাগ করতে হবে। সুতরাং যদি তুমি তোমার সৈনিকদের বলো তাদের শক্তবর্ম গুটিয়ে নিয়ে দিনরাত একটানা চলতে, দ্বিগুণ দূরত্ব পাড়ি দিতে এবং 100 লি পথ পাড়ি দিয়ে সুবিধা আদায় করতে, তবে তোমার 3টি ডিভিশনের নেতারাই শত্রুর হাতে ধরা পড়বে। 8 শক্তিশালী সৈন্যরা সামনে থাকবে, ক্লান্তরা পিছিয়ে পড়বে। এই পরিকল্পনায় তোমার সেনাবাহিনীর মাত্র 1% গন্তব্যে পৌঁছাবে।
9 যদি তুমি 50 লি চলার পরিকল্পনা করো শত্রুকে ফাঁকি দিতে, তবে প্রথম ডিভিশনের নেতা হারাবে এবং কেবল অর্ধেক বাহিনী পৌঁছাবে। 10 যদি তুমি 30 লি অগ্রসর হও একই উদ্দেশ্যে, তবে তোমার বাহিনীর 2/3 গন্তব্যে পৌঁছাবে। 11 সুতরাং বলা যায়, যদি সেনাবাহিনীর সঙ্গে মালপত্র না থাকে তবে তারা ধ্বংসপ্রাপ্ত হয়, যদি খাদ্য না থাকে তবে তারা ধ্বংসের মুখে পড়ে, এবং সরবরাহের ঘাঁটি না থাকলে বাহিনী ধ্বংসের মুখেই পড়ে। 12 প্রতিবেশীদের উদ্দেশ্য না জেনে আমরা কখনোই জোটে প্রবেশ করতে পারি না। 13 আমরা সেনাবাহিনী নিয়ে কৌশলগতভাবে চলতে পারবো না যদি না আমরা ভূখণ্ড সম্পর্কে পরিচিত না হই। এরপর বোধ এবং বন, গর্ত ও ঘাগাই, জলাভ্রমী ও মাগা সবকিছুর সঙ্গে পরিচয় থাকা আবশ্যক। 14 আমরা প্রকৃতির যে সুবিধা পেতে পারি তা কাজে লাগানো সম্ভব নয় যদি না আমরা স্থানীয় গাইড বা পথ প্রদর্শকদের ব্যবহার করি। 15 যুদ্ধে ছলনার চর্চা করো, তাহলেই সফলতা আসবে। 16 কখন সৈন্যদের একত্রিত করতে হবে আর কখন ভাগ করতে হবে এ সিদ্ধান্ত নির্ভর করবে পরিস্থিতির ওপর। 17 তোমার গতি হোক বাতাসের মতো দ্রুত আর সংগঠন হোক বনভূমির মতো ঘন ও মজবুত। 18 লুটপাট ও আক্রমণে হোক আগুনের মতো দহনশীল আর স্থিরতায় হোক পর্বতের মতো অচল। 19 তোমার পরিকল্পনা হোক রাতের মতো অন্ধকার ও রহস্যময়, আর যখন অগ্রসর হও বজ্রপাতের মতো হঠাৎ এসে পড়ো। 20 যখন কোনো গ্রামাঞ্চল লুট করো তখন লুণ্ঠনের সম্পদ তোমার সৈন্যদের মধ্যে ভাগ করে দাও, আর যখন নতুন অঞ্চল জয় করো তখন তা ভাগ করে দাও, তাতে সৈন্যদের সুবিধা হয়। 21 কোনো পদক্ষেপ নেওয়ার আগে গভীরভাবে চিন্তা ও পর্যালোচনা করো। 22 যে ব্যক্তি বিচ্যুতি কৌশলের কলাকৌশল আয়ত্ত করেছে সেই বিজয়ী হবে, এটাই পরিচালনার শিল্প। 23 সেনাবাহিনী পরিচালনা গ্রন্থ বলে যুদ্ধক্ষেত্রে মুখে বলা আদেশ দূরে পৌঁছায় না, তাই ঢাক ও ড্রামের প্রচলন হয়েছে। তেমনি সাধারণ বস্তু চোখে স্পষ্ট দেখা যায় না, তাই পতাকা ও ব্যানারের প্রয়োজন। 24 ঢাক, ড্রাম ও পতাকা, ব্যানার এইসব হল সৈন্যদের কান ও চোখ একত্রে কেন্দ্রীভূত করার মাধ্যম। 25 বাহিনী যখন এমনভাবে একত্র হয় তখন সাহসীরা একা এগিয়ে যেতে পারে না আর ভীতুরা একা পিছিয়ে যেতে পারে না। এটি হল বৃহৎ বাহিনী পরিচালনার কৌশল। 26 রাতের যুদ্ধে সংকেতের জন্য আগুন ও ড্রামের বেশি ব্যবহার করো, আর দিনের যুদ্ধে পতাকা ও ব্যানারের মাধ্যমে সৈন্যদের দৃষ্টি ও শ্রবণ শক্তিকে প্রভাবিত করো। 27 একটি সম্পূর্ণ সেনাবাহিনীকেও তার মনোবল থেকে বঞ্চিত করা যায়, এমনকি একজন প্রধান সেনাপতিকেও বিভ্রান্ত করা সম্ভব। 28 সৈন্যের মনোবল সকালে সবচেয়ে তীব্র থাকে, দুপুর নাগাদ তা বিস্তেজ হতে থাকে, আর সন্ধ্যের তার মন পড়ে থাকে শুধু শিবিরে ফেরার চিন্তায়। তাই একজন বুদ্ধিমান সেনাপতি সেই বাহিনী এড়িয়ে চলে যার মনোবল তুঙ্গে, এবং আক্রমণ করে তখন যখন তারা ক্লান্ত ও ঘরে ফেরার মনোভাব পোষণ করে। এটি হচ্ছে মনস্তাত্ত্বিক দশা বিশ্লেষণের কৌশল। 30 শৃঙ্খলিত ও স্থির থেকে শত্রু শিবিরে বিশৃঙ্খলা ও হট্টগোলের অপেক্ষা করা, এটি হলো আত্মসংযম রক্ষা করার কৌশল। 31 যখন তুমি লক্ষ্যের কাছে কিন্তু শত্রু এখনও অনেক দূরে, যখন তুমি বিশ্রামে কিন্তু শত্রু ক্লান্তিকর পরিশ্রমে রত, যখন তোমার সৈন্যদের পেট ভরা কিন্তু শত্রু অনাহারে, এটি হলো শক্তি সংরক্ষণের শিল্প। 32 শত্রুর পতাকা যদি নিখুঁতভাবে সজ্জিত থাকে তবে তাদের বাধা দিও না। যদি তারা নির্ভরশীল ও সুশৃঙ্খল রচনা যুদ্ধের জন্য প্রস্তুত থাকে তবে আক্রমণ করো না। এটি হলো পরিস্থিতি পর্যবেক্ষণের কৌশল। 33 যুদ্ধের একটি মৌলিক নীতি হল কখনো শত্রুর বিরুদ্ধে উঁচু পথে উঠে আক্রমণ করো না, আবার যখন শত্রু নিচে নামছে তখনও সামনে দাঁড়িয়ে রুখে দাঁড়িও না। এটি হল যুদ্ধবিদ্যার চূড়ান্ত রূপ। 34 যে শত্রু ভান করে পালাচ্ছে তাকে অনুসরণ করো না, যে সৈন্যের মনোবল প্রজ্বলিত তাকে আক্রমণ করো না। 35 শত্রু যে ফাঁদ পুঁতে চমকপ্রদ প্রলোভন দেখায় তা গিলে ফেলো না।
36 ঘরে ফেরার পথে কোনো সেনাবাহিনীর পথ রুদ্ধ করো না। যখন কোনো সেনাবাহিনীকে ঘিরে ফেলো তখন তাদের পলায়নের একটি পথ খোলা রাখো। হতাশায় নিমজ্জিত শত্রুকে একেবারে কোণঠাসা করে তুলো না। 37 এটাই হলো যুদ্ধবিদ্যার চূড়ান্ত রূপ। এই ছিল অধ্যায় 7। ধন্যবাদ। অধ্যায় 8 কৌশলের বৈচিত্র্য। 1 সানসু বলেছেন, যুদ্ধে সেনাপতি তার আদেশ পাল সম্রাটের কাছ থেকে। তারপর তিনি সেনাবাহিনী সংগঠিত করেন এবং শক্তি একত্রিত করেন। 2 প্রতিকূল ভূখণ্ডে শিবির স্থাপন করো না। যেখানে প্রধান পদগুলো একত্রিত হয় সেখানে মিত্রদের সঙ্গে সংহতি গড়ে তুলো। বিপজ্জনক ও একাকী অবস্থানে দীর্ঘ সময় থেকো না। যদি চারদিকে ঘেরা পড়ে যাও তবে কৌশল অবলম্বন করো, আর যদি চূড়ান্ত বিপদের মধ্যে পড়ে যাও তবে লড়াই করাই একমাত্র পথ। 3 কিছু রাস্তা আছে যেগুলো অনুসরণ করা উচিত নয়। কিছু বাহিনী আছে যাদের আক্রমণ করা উচিত নয়। কিছু শহর আছে যেগুলো অবরোধে নেওয়া অনুচিত। কিছু অবস্থান আছে যেগুলোর জন্য লড়াই করা অনর্থক, এবং কিছু শাসকের আদেশ আছে যেগুলো অমান্য করাই উত্তম। 4 যে সেনাপতি কৌশলের বৈচিত্র্য ও তার লাভজনক দিকগুলো ভালোভাবে বোঝেন, সেই জানে কিভাবে তার বাহিনী পরিচালনা করতে হয়। 5 যে এসব বোঝে না, সে ভূখণ্ডের আকৃতি ভালোভাবে জেনেও তা বাস্তব প্রয়োগে কাজে লাগাতে পারবে না। 6 যে যুদ্ধবিদ্যার শিক্ষার্থী তার পরিকল্পনাগুলো ভিন্নভাবে প্রয়োগ করার শিল্প জানে না, সে যতই 5টি সুবিধে জানুক না কেন, নিজের সৈন্যদের সর্বোচ্চ কাজে লাগাতে ব্যর্থ হবে। তাই এক জ্ঞানী নেতার পরিকল্পনায় সবসময় লাভ ও ক্ষতির বিষয়গুলো একসঙ্গে বিবেচনায় নেওয়া হয়। 8 যদি আমরা আমাদের আশান্বিত লাভকে এইভাবে নিয়ন্ত্রিত রাখি, তাহলে আমাদের পরিকল্পনার মূল লক্ষ্য পূরণে সফল হতে পারি। 9 অন্যদিকে যদি কঠিন পরিস্থিতির মাঝেও আমরা সদা প্রস্তুত থাকি সুযোগ গ্রহণে, তাহলে দুর্ভাগ্য থেকেও উদ্ধার পেতে পারি। 10 শত্রু সেনাপতিদের দুর্বল করো, তাদের ওপর ক্ষতি চাপিয়ে দাও, তাদের ব্যস্ত রাখো এবং বিপদে ফেলে দাও। সুস্পষ্ট কিন্তু মিথ্যা প্রলোভন দেখাও এবং তাদের এমন স্থানে টেনে নাও যেখানে তুমি চাও। 11 যুদ্ধের শিল্প আমাদের শেখায় শত্রু আসবে না এই ভরসায় নয়, বরং আমরা প্রস্তুত সেই আত্মবিশ্বাসে নির্ভর করতে হবে। সে আক্রমণ করবে না এই বিশ্বাসে নয়, বরং আমরা এমনভাবে প্রস্তুত আছি যে সে কিছু করতে পারবে না। এটাই হলো আসল নির্ভরতা। 12 5টি বিপজ্জনক দুর্বলতা আছে যা একজন সেনাপতির মধ্যে দেখা দিতে পারে। 1 অবিবেচক সাহস, যা ধ্বংস ডেকে আনে। 2 ভীতু মনোভাব, যা বন্দিত্বে পরিণত করে। 3 রাগান্বিত স্বভাব, যা অপমানের প্রতিক্রিয়ায় ক্ষতিগ্রস্ত হয়। 4 অতিরিক্ত সম্মানবোধ, যা লজ্জার প্রতি অতি সংবেদনশীল। 5 অতিরিক্ত দয়া বা সংখ্যা, যা তাকে উদ্বেগ এবং ঝামেলার মুখে ঠেলে দেয়। 13 এই 5টি হল একজন সেনাপতির বড় পাপ, যা যুদ্ধ পরিচালনায় সর্বনাশ ডেকে আনে। 14 যখন কোনো বাহিনী ধ্বংস হয়ে যায় এবং তার নেতা নিহত হয়, তাহলে এর কারণ এই 5টি বিপজ্জনক দোষের মধ্যেই খুঁজে পাওয়া যাবে। এগুলো হোক প্রতিনিয়ত ধ্যানে রাখার বিষয়। অধ্যায় 9 অভিযানে সেনাবাহিনী। এখন আমরা আলোচনা করব সেনাবাহিনী কোথায় শিবির স্থাপন করবে এবং শত্রুর গতিবিধি কিভাবে পর্যবেক্ষণ করতে হবে। পর্বত অঞ্চল দ্রুত অতিক্রম করো এবং উপত্যকার কাছাকাছি অবস্থান করো। উচ্চভূমিতে শিবির গড়ো, সূর্যের দিকে মুখ রেখে। যুদ্ধের জন্য পাহাড়ে উঠে যেও না। এটাই হল পাহাড়ি অঞ্চলে যুদ্ধের নীতি। নদী পার হওয়ার পর যতদূর সম্ভব তা থেকে দূরে সরে যাও। যদি শত্রু সেনাবাহিনী নদী পার হয়ে অগ্রসর হয়, তবে মাঝপথে গিয়ে তাদের সঙ্গে লড়াই করো না, বরং অপেক্ষা করো তাদের অর্ধেক বাহিনী নদী পার হলে তবেই আক্রমণ চালাও। যদি তুমি যুদ্ধ করতে আগ্রহী হও, তবুও শত্রুর কাছাকাছি নদীর ধারে গিয়ে তাদের মোকাবিলা করো না যখন তারা নদী পার হবার প্রস্তুতিতে আছে।
নৌকাযান ভিড়াও শত্রুর চেয়ে উঁচু স্থানে এবং সূর্যের দিকে মুখ করে, কিন্তু নদীর উজানে গিয়ে শত্রুকে মুখোমুখি করো না। এটাই নদীর ধারে যুদ্ধের কৌশল। লবণাক্ত জলাভূমি বা বিল পার হতে হলে দেরি না করে দ্রুত অতিক্রম করাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত। ৮ যদি তোমাকে লবণাক্ত জলাভূমিতে যুদ্ধ করতে হয়, তবে নিশ্চিত করো তোমার আশেপাশে যেন পানি ও ঘাস থাকে এবং তোমার পেছনে যেন গাছপালার একটি ঝোপ থাকে। এটাই লবণাক্ত জলাভূমিতে অভিযানের কৌশল। ৯ শুষ্ক ও সমতল ভূমিতে শিবির করো এমন স্থানে যা সহজে প্রবেশযোগ্য এবং যেখানে তোমার ডান দিকে ও পেছনে সামান্য উঁচু জমি থাকে, যাতে বিপদ থাকে সামনে আর নিরাপত্তা থাকে পেছনে। এটাই সমতল দেশে যুদ্ধের কৌশল। ১০ এই ৪টি যুদ্ধজ্ঞান হল যা প্রাচীন হুয়াংদিকে সক্ষম করেছিল ৪ জন প্রতিদ্বন্দ্বী শাসককে পরাজিত করতে। ১১ সকল সেনাবাহিনী নিচু জমির চেয়ে উঁচু জমিকে এবং অন্ধকার জায়গার চেয়ে রৌদ্রোজ্জ্বল স্থানকে বেশি পছন্দ করে। ১২ যদি তুমি তোমার সৈন্যদের যত্ন নাও এবং শক্ত জমিতে শিবির স্থাপন করো, তাহলে বাহিনী রোগমুক্ত থাকবে, আর এই রোগমুক্তি হবে বিজয়ের এক গুরুত্বপূর্ণ নিয়ামক। ১৩ যদি তুমি কোনো পাহাড় বা ঢালের কাছে পৌঁছাও, তবে তার রৌদ্র ভাগ দখল করো, যাতে ঢালটা তোমার ডান দিকে ও পেছনে থাকে। এতে একদিকে তুমি সৈন্যদের সুবিধা দেবে, অপরদিকে প্রাকৃতিক ভূখণ্ডের সুবিধাও কাজে লাগাবে। ১৪ যখন ওপরের অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে কোনো নদী ফুলে ওঠে এবং সাদা ফেনায় উথলে পড়ে, তখন নদী পার হওয়ার চেষ্টা করো না, বরং অপেক্ষা করো যতক্ষণ না তা শান্ত হয়। ১৫ যে দেশে খাড়া পাহাড় ও তার ফাঁকে উন্মত্ত জলধারা, গভীর প্রাকৃতিক খাদ, সংকীর্ণ গিরিখাত, ঘন ঝোপঝাড়, কাদা পঙ্চিল অঞ্চল ও ভাঙাচোরা ভূমি রয়েছে, সেই সব জায়গা যত দ্রুত সম্ভব ত্যাগ করো এবং কখনোই কাছাকাছি যেও না। ১৬ আমরা এই সব বিপজ্জনক এলাকায় এড়িয়ে চলব, কিন্তু শত্রুকে চালনা করব যেন সেই সেদিকে অগ্রসর হয়। আমরা যদি বাধ্য হয়ে মুখোমুখি হইও, চেষ্টা করব যেন সেই প্রতিকূল অঞ্চল শত্রুর পেছনে পড়ে। ১৭ যদি তোমার শিবিরের আশেপাশে কোনো পাহাড়ি অঞ্চল, জলজ ঘাসে ঘেরা পুকুর, নলখাগড়ায় ভরা নিচু জায়গা কিংবা ঘন বনে ঢাকা অঞ্চল থাকে, তবে সেসব জায়গা খুব সতর্কভাবে খুঁজে দেখো, কারণ এ ধরনের জায়গায় লুকিয়ে থাকতে পারে গুপ্ত ঘাতক বা গুপ্তচর। ১৮ যদি শত্রু খুব কাছাকাছি থেকেই চুপচাপ অবস্থান করে, তবে বুঝে নিতে হবে সে তার অবস্থানের প্রাকৃতিক প্রতিরক্ষা শক্তির ওপর ভরসা করছে। ১৯ যদি শত্রু দূর থেকে থাকলেও তোমাকে যুদ্ধের জন্য উস্কে দিতে চায়, তবে বুঝে নিতে হবে সে তোমার অগ্রসর হবার অপেক্ষায় রয়েছে। ২০ যদি তার শিবিরস্থল সহজেই প্রবেশযোগ্য হয়, তবে সেটি হতে পারে একটি ফাঁদ, একটি প্রলোভনের টোপ। ২১ যদি বনভূমিতে গাছের ফাঁকে নড়াচড়া দেখা যায়, তবে বুঝবে শত্রু এগিয়ে আসছে, আর যদি ঘাসের ভেতর হঠাৎ অনেকগুলো পর্দা বা ঢাল দেখা যায়, তবে বুঝবে শত্রু আমাদের সন্ধিহান করে তোলার চেষ্টা করছে। ২২ পাখিদের দল হঠাৎ উড়ে যাওয়া মানে আশেপাশে লুকিয়ে থাকা কোনো বাহিনীর অস্তিত্ব, আর হঠাৎ পশুর চমকে ওঠা ইঙ্গিত দেয় হয়তো শিগগিরই আকস্মিক আক্রমণ আসছে। ২৩ যদি ধুলো উঁচু স্তম্ভের মতো উঠতে থাকে, বুঝবে রথের বাহিনী এগিয়ে আসছে। যদি ধুলো নিচু হয় কিন্তু বিস্তৃত এলাকায় ছড়ায়, বুঝবে পদাতিক বাহিনী আসছে। যদি ধুলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, বুঝবে কাঠ সংগ্রহের জন্য দল পাঠানো হয়েছে। আর ধুলো যদি কিছুটা নড়াচড়া করে ছোট ছোট ঝাঁকে, তাহলে তা শিবির গড়ার প্রস্তুতির চিহ্ন। ২৪ নম্র ভাষার সঙ্গে যুদ্ধ প্রস্তুতি বাড়ানো ইঙ্গিত দেয় শত্রু অগ্রসর হতে চলেছে, আর উত্তপ্ত কথা, জোরে ধাওয়া করাও অবস্থার বিপরীতে, বুঝিয়ে দেয় সে পিছিয়ে পড়বে। ২৫ যখন হালকা রথগুলো প্রথম বেরিয়ে ডান বাম পাশে অবস্থান নেয়, বুঝবে শত্রু যুদ্ধ বিন্যাস করছে। ২৬ যদি শান্তির প্রস্তাব আসে কিন্তু তার সঙ্গে কোনো শপথ বা চুক্তি না থাকে, বুঝে নিও এটা একটা কূটচাল। ২৭ যখন সৈন্যরা দৌড়াদৌড়ি করে কিন্তু পরে একত্রে সারিতে দাঁড়ায়, তখন বুঝবে গুরুত্বপূর্ণ মুহূর্ত উপস্থিত। ২৮ কেউ অগ্রসর হচ্ছে, কেউ পিছিয়ে,
এটা একটি ফাঁদ। 29 যদি সৈন্যরা বর্ষার উপর ভর করে দাঁড়িয়ে থাকে তাহলে বুঝে নাও তারা ক্ষুধায় ক্লান্ত। 30 যারা পানি আনতে যায় তারা যদি আগে নিজেরাই তা পান করে তবে সৈন্যদল তৃষ্ণায় কষ্ট পাচ্ছে। 31 শত্রু যদি স্পষ্ট লাভের সুযোগ দেখেও তাতে ঝাঁপিয়ে না পড়ে তাহলে বুঝে নিও তাদের সৈন্যরা ক্লান্ত ও পরিশ্রান্ত। 32 যদি কোনো স্থানে পাখিরা ভিড় করে তবে বুঝে নিতে হবে জায়গাটি ফাঁকা, আর যদি রাতের বেলা হঠাৎ হইচই হয় তবে সেটা দুশ্চিন্তার লক্ষণ। 33 যদি শিবিরে বিশৃঙ্খলা দেখা দেয় তবে নেতার কর্তৃত্ব দুর্বল। যদি পতাকা বারবার সরানো হয় তবে বুঝবে বিদ্রোহের প্রস্তুতি চলছে, আর যদি কর্মকর্তারা রেগে থাকে বুঝে নিও সৈন্যরা ক্লান্ত। 34 যখন সৈন্যবাহিনী ঘোড়াকে দানাদার খাদ্য খাওয়ায় এবং গরু জবাই করে খায় এবং কেউ রান্নার হাঁড়ি আগুনে চড়ায় না, তাহলে বুঝে নিও তারা আর শিবিরে ফিরবে না, তারা মৃত্যুযুদ্ধের জন্য প্রস্তুত। 35 যদি দেখো সৈন্যরা ছোট ছোট দলে ফিসফিস করে বা চুপচাপ কথা বলছে তাহলে সৈন্যদের মধ্যে অসন্তোষ বা দ্বিধা জন্মে নিয়েছে। 36 অতিরিক্ত পুরস্কার দেওয়া মানে শত্রু এখন সম্পদহীন, আর অতিরিক্ত শাস্তি ইঙ্গিত দেয় তাদের অবস্থা চরম বিপর্যয়। 37 যে নেতা শুরুতে দাম্ভিকতা দেখায় কিন্তু পরে শত্রুর সংখ্যা দেখে ভয় পেয়ে যায় সে বোঝায় চূড়ান্ত মূর্খতা। 38 যখন দূতেরা সৌজন্যমূলক কথা বলে পাঠানো হয় তা বুঝিয়ে দেয় শত্রু যুদ্ধবিরতির জন্য আগ্রহী। 39 যদি শত্রুর বাহিনী রাগান্বিত ভঙ্গিতে এগিয়ে আসে এবং দীর্ঘ সময় ধরে মুখোমুখি থাকে কিন্তু না আক্রমণ করে না সরে যায় তাহলে এটি এমন একটি পরিস্থিতি যেখানে অত্যন্ত সতর্কতা ও ধৈর্যের প্রয়োজন। 40 যদি আমাদের সৈন্য সংখ্যা শত্রুর সমান হয় তাহলেও সেটা যথেষ্ট। এর মানে হল সরাসরি আক্রমণ না করে আমাদের উচিত সমস্ত শক্তি একত্রিত করে শত্রুর ওপর নজর রাখা এবং শক্তি বৃদ্ধির চেষ্টা করা। 41 যে নেতা আগেভাগে ভাবনাচিন্তা করে না এবং শত্রুকে হালকাভাবে নেয় সে নিশ্চিতভাবে তাদের হাতে ধরা পড়বে। 42 যদি সৈন্যদের এমন সময় শাস্তি দেওয়া হয় যখন তারা এখনও তোমার প্রতি অনুরক্ত নয় তবে তারা অনুগত হবে না, আর অনুগত না হলে তারা কার্যত কোনো কাজে আসবে না। আবার যদি সৈন্যরা অনুরক্ত হয়ে ওঠার পর শাস্তি না দেওয়া হয় তাহলেও তারা শৃঙ্খলাবিহীন হয়ে যাবে। তাই প্রথমে সৈন্যদের প্রতি মানবিকতা দেখাতে হবে কিন্তু তারপরে কঠোর শৃঙ্খলার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখতে হবে। এটাই বিজয়ের নিশ্চিত পথ। 44 যদি প্রশিক্ষণের সময় নিয়মিতভাবে আদেশ কার্যকর করা হয় তাহলে বাহিনী হবে সুশৃঙ্খল, আর যদি না করা হয় বাহিনী হবে বিশৃঙ্খল। 45 যদি একজন সেনাপতি তার সৈন্যদের উপর আস্থা রাখে এবং একই সঙ্গে তার আদেশ পালন করাতে দৃঢ় থাকে তবে এর লাভ উভয় পক্ষের জন্যই নিশ্চিত হবে। এই ছিল অধ্যায় 9। ধন্যবাদ। অধ্যায় 10 সানজু বলেন, আমরা মাটির 6 ধরনের ভিন্ন ভিন্ন প্রকৃতি চিহ্নিত করতে পারি। তা হল 1 সহজে চলাচলের জায়গা, 2 জটিল বা বিপজ্জনক জায়গা, 3 সময় ক্ষেপণের উপযোগী জায়গা, 4 সরু গিরিপথ, 5 খাড়া উঁচু জায়গা, 6 শত্রুর থেকে অনেক দূরের অবস্থান। 2 যে ভূমি উভয় পক্ষই সহজে অতিক্রম করতে পারে তাকে বলে সহজগম্য ভূমি বা অ্যাক্সেসিবল গ্রাউন্ড। 3 এমন ক্ষেত্রে যদি তুমি শত্রুর আগে উঁচু এবং রোদেলা জায়গা দখল করতে পারো এবং তোমার রসদ সরবরাহের পথ সুরক্ষিত রাখো তাহলে তুমি সুবিধাজনক অবস্থানে থেকে যুদ্ধ করতে পারবে। 4 যে ভূমি পরিত্যাগ করা যায় কিন্তু পুনরায় দখল করা কঠিন তাকে বলে জটিল ভূমি বা এন্ট্যাংলিং গ্রাউন্ড। 5 এমন অবস্থানে যদি শত্রু অপ্রস্তুত থাকে তাহলে তুমি ঝটিকা আক্রমণে তাকে পরাজিত করতে পারো, কিন্তু যদি শত্রু আগে থেকেই প্রস্তুত থাকে এবং তুমি তাকে হারাতে না পারো তাহলে ফিরে যাওয়ার পথ বন্ধ হয়ে যাবে এবং চরম বিপর্যয় ঘটবে। 6 যখন এমন অবস্থা তৈরি হয় যে আগে আক্রমণ করলে কারোই বিশেষ লাভ হবে না তখন সেই জায়গাকে বলে সময় ক্ষেপণের উপযোগী ভূমি বা টেম্পোরাইজিং গ্রাউন্ড। 7 এ ধরনের জায়গায় যদি শত্রু লোভনীয় প্রস্তাব বা সুযোগ দেখিয়ে তোমাকে উস্কে দেয় তবুও এগিয়ে যাওয়া উচিত নয়,
বরং পিছিয়ে গিয়ে শত্রুকে টেনে বের করো, আর যখন তার বাহিনীর একটা অংশ বেরিয়ে হইবে তখন আক্রমণ চালিয়ে তুমি সুবিধা নিতে পারবে। 8 সরু গিরিপথের ক্ষেত্রে যদি তুমি আগে পৌঁছাতে পারো তবে সেটিকে শক্তভাবে রক্ষিত করে শত্রুর আগমনের জন্য অপেক্ষা করো। কিন্তু যদি শত্রু তোমার আগে গিরিপথ দখল করে নেয় আর সেটি যদি দৃঢ়ভাবে রক্ষিত থাকে তাহলে তাকে অনুসরণ করো না। কেবল তখনই যাওয়ার চিন্তা করো যদি সে দুর্বলভাবে প্রহরায় থাকে। 10 খাড়া উঁচু জায়গা হলে শত্রুর আগেই তুমি যদি সেখানে পৌঁছাতে পারো তাহলে রোদেলা এবং উঁচু জায়গায় অবস্থান নিয়ে শত্রুর আসার অপেক্ষা করো। কিন্তু যদি শত্রু তোমার আগে জায়গাটি দখল করে নেয় তাহলে তাকে অনুসরণ করো না, বরং পিছু হটে তাকে অন্যত্র টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করো। 12 যদি শত্রুর সঙ্গে তোমার বাহিনী সমান শক্তিশালী হয় কিন্তু দূরত্ব অনেক বেশি থাকে তাহলে যুদ্ধ বাঁধানো সহজ হবে না এবং যুদ্ধ শুরু হলে সেটা তোমার পক্ষেই বিপজ্জনক হবে। 13 এই 6টি হল ভূখণ্ড সম্পর্কিত মূল নীতি। যে জেনারেল দায়িত্বশীল পদে রয়েছেন তার উচিত এসব বিষয়ে মনোযোগ দিয়ে অধ্যয়ন করা। 14 একটি সৈন্যদল 6 ধরনের বিপর্যয়ের সম্মুখীন হতে পারে, যা প্রাকৃতিক কারণে নয় বরং জেনারেলের ভুলের কারণেই ঘটে। তা হল 1 পলায়ন, 2 অনুশাসন ভঙ্গ, 3 ভেঙে পড়া, 4 সম্পূর্ণ ধ্বংস, 5 বিশৃঙ্খলা, 6 ছত্রভঙ্গ হওয়া। 15 যদি সবকিছু সমান থাকে আর একটি ছোট বাহিনীকে 10 গুণ বড় বাহিনীর বিরুদ্ধে পাঠানো হয় তাহলে ছোট বাহিনী পালিয়ে যাবে, এটাই স্বাভাবিক পরিণতি। 16 যখন সাধারণ সৈনিকেরা শক্তিশালী কিন্তু তাদের অফিসাররা দুর্বল তখন অনুশাসনহীনতা দেখা দেয়, আর যদি অফিসাররা শক্তিশালী হয় কিন্তু সাধারণ সৈনিকরা দুর্বল তাহলে বাহিনী ভেঙে পড়ে। 17 যখন ঊর্ধ্বতন অফিসাররা রাগান্বিত ও কর্তৃত্ব অমান্যকারী হয়ে ওঠে আর তারা শত্রু দেখলেই ব্যক্তিগত প্রতিশোধের অনুভূতিতে যুদ্ধ শুরু করে দেয় তখন কমান্ডারের যুদ্ধের প্রস্তুতির বিষয়টি যাচাইয়ের আগেই ধ্বংস অনিবার্য হয়ে ওঠে। 18 যখন জেনারেল দুর্বল ও কর্তৃত্বহীন, তার আদেশ অস্পষ্ট, দায়িত্ববণ্টন অগোছালো এবং সৈন্যদল এলোমেলোভাবে সাজানো তখন সেনাবাহিনী সম্পূর্ণ বিশৃঙ্খলার মধ্যে পড়ে। 19 যদি কোনো জেনারেল শত্রুর শক্তিমত্তা যথাযথভাবে নির্ণয় না করে দুর্বল বাহিনীকে শক্তিশালী বাহিনীর মুখোমুখি পাঠিয়ে দেয় অথবা সামনের কাতারে প্রশিক্ষিত সৈন্য না রাখে তাহলে তার বাহিনী নিশ্চিতভাবে ছত্রভঙ্গ হয়ে পড়বে। 20 এই 6টে বিপর্যয়ের পথ যা যে কোনো দায়িত্বশীল জেনারেলের বিশেষভাবে মনে রাখা উচিত। 21 যুদ্ধক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশ একজন সৈনিকের শ্রেষ্ঠ সহায়ক, তবে শত্রুর শক্তি নির্ণয়, বিজয়ের পথ নিয়ন্ত্রণ এবং দূরত্ব, ঝুঁকি ও প্রতিবন্ধকতা বিচক্ষণভাবে মূল্যায়ন এটাই একজন মহান সেনাপতির প্রকৃত যোগ্যতা। 22 যে ব্যক্তি এই বিষয়গুলো জানে এবং যুদ্ধের সময় তা কাজে লাগাতে জানে সে বিজয়ী হবে, আর যে জানে না কিংবা জানলেও প্রয়োগ করে না সে অবশ্যই পরাজিত হবে। 23 যদি নিশ্চিত হওয়া যায় যে যুদ্ধ করলে বিজয় আসবেই তাহলে শাসক নিষেধ করলেও যুদ্ধ করতে হবে, আর যদি জানো যে যুদ্ধ করেও বিজয় আসবে না তাহলে শাসক আদেশ দিলেও যুদ্ধ করা যাবে না। 24 যে জেনারেল নাম বা খ্যাতির লোভ করে না, অপমানের ভয়েও পিছিয়ে যায় না, তার একমাত্র লক্ষ্য দেশ রক্ষা ও শাসকের সেবা, সেই রাজ্যের সেরা রত্ন। 25 সৈন্যদের নিজের সন্তানের মতো ভালোবাসো, তারা তোমার জন্য সবচেয়ে বিপজ্জনক উপত্যকাতেও ঝাঁপিয়ে পড়বে। তাদের নিজের প্রাণের সমতুল্য মনে করো, তারা মৃত্যুর মুখেও তোমার পাশে দাঁড়াবে। কিন্তু যদি তুমি কেবল দয়ালু হও অথচ তোমার আদেশ কেউ মানে না, শৃঙ্খলা বজায় রাখতে না পারো, তাহলে তোমার বাহিনী হবে বেয়ারা বাচ্চাদের মতো যারা কোনো কাজেই আসে না। 27 যদি তুমি জানো যে তোমার বাহিনী আক্রমণের জন্য প্রস্তুত কিন্তু না জানো যে শত্রু আক্রমণের উপযোগী নয়, তাহলে তুমি কেবল অর্ধেক পথ পেরিয়েছ। 28 আবার যদি তুমি জানো যে শত্রু দুর্বল কিন্তু না জানো যে তোমার নিজের বাহিনী প্রস্তুত নয়, তাহলেও তুমি কেবল অর্ধেক জয়ের পথে আছো। 29 এমনকি যদি তুমি জানো শত্রু আক্রমণের উপযুক্ত আর তোমার বাহিনীও প্রস্তুত, তবুও যদি ভূখণ্ড যুদ্ধের অনুকূলে না থাকে তাহলে জয়ের পথে তুমি এখনও কেবল অর্ধেক এগিয়েছ। 30 তাই অভিজ্ঞ যোদ্ধা যুদ্ধের সময় সিদ্ধান্তহীনতায় ভোগে না, একবার শিবির ত্যাগ করলে আর দিগ্ভ্রান্ত হয় না। 31 তাই একটি পুরনো উক্তি হল, যদি তুমি শত্রুকে জানো এবং নিজেকেও জানো তাহলে শত যুদ্ধেও তোমার পরাজয়ের ভয় নেই, আর যদি তুমি আকাশ ও পৃথিবীর নিয়ম জানো তাহলে তুমি কেবল জয়ীই হবে না, সম্পূর্ণ বিজয় অর্জন করতে পারবে। অধ্যায় 11 9 প্রকার যুদ্ধভূমি। 1 সান জু বলেন,
যুদ্ধবিদ্যার জগতে 9 ধরনের ভূমির কথা বলা হয়েছে, তা হল 1. বিচ্ছিন্ন ভূমি, 2. সহজ ভূমি, 3. বিতর্কিত বা কাড়াকাড়ির ভূমি, 4. উন্মুক্ত ভূমি, 5. 6 দিকের মিলনস্থল, 6. গুরুতর ভূমি, 7. দুর্গম ভূমি, 9. পরিবেষ্টিত ভূমি, 10. মরিয়া ভূমি। 2. যখন একজন প্রধান সেনাপতি নিজের রাজ্যেই যুদ্ধ করে তখন সেটি হয় বিচ্ছিন্ন ভূমি, কারণ সৈন্যরা নিজের ঘরে ফেরার চিন্তায় ব্যস্ত থাকে। 3. যখন শত্রুর দেশে অল্প দূর পর্যন্ত প্রবেশ করা হয় তখন সেই জায়গাকে বলা হয় সহজ ভূমি, কারণ এখনও পুরোপুরি বিপদের মধ্যে পড়া হয়নি। 4. যে ভূমি একবার দখল করলে উভয় পক্ষের জন্যই বড় সুবিধা তৈরি হয় তাকে বলে বিতর্কিত ভূমি। 5. যে ভূমিতে উভয় পক্ষই অবাধে চলাফেরা করতে পারে সেটি হল উন্মুক্ত ভূমি। 6. যে জায়গা 3টি রাজ্যের সংযোগস্থলে অবস্থিত, যে আগে সেটি দখল করে তার হাতে গোটা এলাকা চলে আসে, এটি 6 দিকের মিলনস্থল বা ইন্টারসেক্টিং হাইওয়েজ। 7. যখন একটি বাহিনী শত্রুর দেশের গভীরে প্রবেশ করে এবং পেছনে বহু সুরক্ষিত শহর রেখে আসে তখন সেটি হয় গুরুতর ভূমি। 8. পাহাড়ি বন, খাড়া ঢাল, জলাভূমি বা কর্দমাক্ত এলাকা, যেসব জায়গা পেরোনো কঠিন, এগুলোই দুর্গম ভূমি। 9. যে জায়গায় ঢোকার রাস্তা সংকীর্ণ, বের হওয়ার পথ ঘোরানো ও কঠিন, এমনকি অল্প সংখ্যক শত্রুও সেখানে বড় বাহিনীকে ধ্বংস করতে পারে, এগুলোই পরিবেষ্টিত ভূমি। 10. যে ভূমিতে পড়লে যুদ্ধ ছাড়া আর কোনো পথ নেই, আর দেরি করলে নিশ্চিত ধ্বংস, তাকে বলা হয় মরিয়া ভূমি। 11. তাই বিচ্ছিন্ন ভূমিতে যুদ্ধ করো না, সহজ ভূমিতে থেমে থেকো না, বিতর্কিত ভূমিতে আক্রমণ করো না। 12. উন্মুক্ত ভূমিতে শত্রুর চলার পথ আটকে দিও না, 6 দিকের মিলনস্থলে থাকলে মিত্রদের সঙ্গে জোট গঠন করো। 13. গুরুতর ভূমিতে থাকলে লুটপাট করো, তবে কৌশলে। দুর্গম ভূমিতে থাকলে বিরতিহীনভাবে এগিয়ে চলো, না থেমে, না দুলে। 14. পরিবেষ্টিত ভূমিতে কৌশলের আশ্রয় নিতে হবে, আর মরিয়া অবস্থায় হলে যুদ্ধ করাই একমাত্র পথ। 15. প্রাচীন যুগের দক্ষ সেনানায়কেরা জানতেন কিভাবে শত্রুর অগ্রভাগ ও পশ্চাৎ বাহিনীর মধ্যে বিভাজন সৃষ্টি করতে হয়, কিভাবে বড় ও ছোট বাহিনীর পারস্পরিক সহযোগিতা রুখতে হয়, ভালো সৈন্যদেরকে খারাপ সৈন্যদের সাহায্যে যেতে না দেওয়া যায়, আর অফিসারদের সেনাদের পুনরায় সংঘটিত করতে বাধা দেওয়া যায়। 16. যখন শত্রুর সৈন্যরা ঐক্যবদ্ধ থাকত তখনও তারা নানা বিভ্রান্তি সৃষ্টি করত যাতে শৃঙ্খলা নষ্ট হয়। 17. যখন তারা উপযুক্ত সুযোগ দেখত তখনই কেবল অগ্রসর হতো, অন্যথায় থেমে থাকত। 18. যদি কেউ জিজ্ঞেস করে কিভাবে সুশৃঙ্খলভাবে সাজানো ও যুদ্ধের জন্য প্রস্তুত এক বিশাল শত্রু বাহিনীকে মোকাবিলা করব, তখন আমি বলবো, প্রথমেই এমন কিছু দখল করো যা শত্রুর জন্য অতি মূল্যবান, তখন সে তোমার ইচ্ছামতো চলতে বাধ্য হবে। 19. যুদ্ধের মূল মন্ত্র হল গতি। শত্রুর অপ্রস্তুত অবস্থার সুযোগ নিতে হবে, অপ্রত্যাশিত পথে অগ্রসর হতে হবে, এবং যেখানে শত্রুর প্রহরা দুর্বল সেখানেই আঘাত হানতে হবে। 20. যারা শত্রুর দেশে অভিযান চালায় তাদের জন্য কিছু মূল নীতি। যত গভীরে প্রবেশ করবে সৈন্যদের ঐক্য ততই দৃঢ় হবে, ফলে রক্ষাকারীরা সহজে প্রতিরোধ করতে পারবে না। 21. উর্বর অঞ্চলে অভিযান চালিয়ে খাদ্য সংগ্রহ করো, এভাবেই বাহিনীকে জীবিত রাখা যায়। 22. সৈন্যদের সুস্বাস্থ্য ও মনোভাব গভীরভাবে পর্যালোচনা করো, তাদের ওপর অতিরিক্ত চাপ দিও না। শক্তি জমিয়ে রাখো, সেনাবাহিনীকে সব সময় চলমান রাখো এবং এমন পরিকল্পনা করো যা শত্রুর কাছে বোধগম্য নয়। 23. তোমার সৈন্যদের এমন জায়গায় ফেলো যেখান থেকে পালানোর কোনো পথ নেই, তখন তারা মৃত্যু নয় বরং লড়াইকেই বেছে নেবে। মৃত্যুকে সামনে দেখে তারা অসম্ভবকে সম্ভব করে তুলবে। অফিসার আর সৈনিক সবাই তাদের সর্বশক্তি দিয়ে লড়বে। 25.
তাই কোনো নির্দেশ ছাড়াই সৈন্যরা সতর্ক থাকবে, প্রশ্ন ছাড়াই আদেশ পালন করবে, সীমাবদ্ধতা ছাড়াই অনুগত থাকবে, আর আদেশ ছাড়াও বিশ্বাসযোগ্য হয়ে উঠবে। ২৬ কুসংস্কার ও ভবিষ্যৎবাণীর ওপর নিষেধাজ্ঞা দাও। এইসব শুভ অশুভ সন্দেহ দূর করো, তখন মৃত্যু ছাড়া আর কোনো বিপদের ভয় থাকবে না। ২৭ আমাদের সৈন্যদের যদি অর্থের ভারে জর্জরিত মনে নাও হয়, তবে তা এই নয় যে তারা ধনসম্পদের প্রতি আগ্রহহীন, আর যদি তারা দীর্ঘায়ু কামনা না করে, তাও এই নয় যে তারা বাঁচতে চায় না। ২৮ যুদ্ধের দিন যখন তারা প্রস্থান করতে প্রস্তুত হয়, তখন অনেকে কাঁদে। কেউ বসে বসে অশ্রু ফেলছে, কাপড় ভিজে যাচ্ছে, আর কেউ শুয়ে আছে, চোখ থেকে নীরবে গড়িয়ে পড়ছে পানি। কিন্তু যখন তারা মৃত্যুপথে ঠেলে দেওয়া হয়, তখন তারা চু বা কুয়ের মতো বীরত্ব প্রদর্শন করে। ২৯ এক দক্ষ কৌশলবিদকে তুলনা করা যায় শুয়াইজান নামক একটি সাপের সঙ্গে, যা চুং পর্বতে পাওয়া যায়। এর মাথায় আঘাত করলে লেজ দিয়ে আক্রমণ করে, লেজে আঘাত করলে মাথা দিয়ে, মাঝখানে আঘাত করলে মাথা ও লেজ দুই দিক থেকে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে। ৩০ যদি কেউ প্রশ্ন করে একটি সৈন্যদলকে কি শুয়াইজানের মতো করা যায়, আমি বলবো হ্যাঁ। যেমন উ ও ইউ রাজ্যের মানুষ পরস্পরের শত্রু, তবুও যদি তারা এক নৌকা করে নদী পার হয় এবং ঝড় ওঠে, তখন তারা একে অপরকে সাহায্য করে, যেমন বাম হাত ডান হাতকে সাহায্য করে। ৩১ শুধু ঘোড়ার লাগাম বেঁধে রাখা বা রথের চাকা মাটিতে পুঁতে রাখাই যথেষ্ট নয়। ৩২ সৈন্য পরিচালনার মূল নীতি হল একটি মানদণ্ড স্থাপন করা, যেখানে সকলকে সাহসিকতার এক নির্দিষ্ট স্তরে পৌঁছাতে হবে। ৩৩ দুর্বল ও শক্তিশালীদের সেরা ব্যবহার কেমন হবে তা নির্ভর করে স্থানের সঠিক ব্যবহারের ওপর। ৩৪ তাই এক দক্ষ সেনাপতি তার সেনাদলকে এমনভাবে পরিচালনা করেন যেন তিনি একজন মানুষকে হাত ধরে চালিয়ে নিয়ে যাচ্ছেন, সে চাইুক বা না চাইুক। ৩৫ একজন সেনানায়কের কর্তব্য হল শান্ত থাকা, যাতে গোপনীয়তা বজায় থাকে, ন্যায্য থাকা, যাতে শৃঙ্খলা বজায় থাকে। ৩৬ তাকে এমনভাবে মিথ্যা খবর ও দৃশ্য তৈরি করতে হবে যাতে অফিসার ও সৈন্যরা বিভ্রান্ত থাকে এবং কিছুই বুঝতে না পারে। ৩৭ নিজের ছাউনির পরিবর্তন, চলার পথের রূপান্তর, এসব করে তিনি শত্রুকে লক্ষ্য নির্ধারণে ব্যর্থ করে তোলেন। ৩৮ যুদ্ধের সংকটপূর্ণ মুহূর্তে এক সেনানায়ক এমন আচরণ করেন যেন তিনি এক উঁচু পাহাড়ে উঠে সিঁড়ি ফেলে দিয়েছেন। তিনি তার বাহিনীকে শত্রুর হৃদয়ে প্রবেশ করান, তারপরই নিজের প্রকৃত লক্ষ্য প্রকাশ করেন। ৩৯ তিনি নিজের নৌকা পুড়িয়ে দেন, হাঁড়ি পাতিল ভেঙে ফেলেন, যেমন এক রাখাল তার ভেড়ার পালকে নানা দিকে চালিয়ে নিয়ে যায়, কিন্তু কেউই জানে না গন্তব্য কোথায়। ৪০ সেনাবাহিনীকে একত্রিত করে তাদেরকে বিপদের মুখে ফেলাই হল একজন সেনাপতির দায়িত্ব। ৪১ ৯ ধরনের ভূমির জন্য উপযুক্ত কৌশল, আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক পদ্ধতির প্রয়োগ এবং মানব স্বভাবের মৌলিক নিয়মাবলী, এসব বিষয় অবশ্যই গভীরভাবে অধ্যয়ন করতে হবে। ৪২ শত্রু ভূখণ্ডে প্রবেশের সাধারণ নীতি হল যত গভীরে প্রবেশ করবে তত বেশি সংহতি আসবে, অল্প দূরত্ব অগ্রসর হলে বিচ্ছিন্নতা দেখা দেবে। ৪৩ যখন তুমি নিজের দেশ ছেড়ে প্রতিবেশী অঞ্চলে প্রবেশ করো, তখন তুমি গুরুত্বপূর্ণ মাটিতে অবস্থান করছো, আর যখন চারদিকেই যোগাযোগের পথ রয়েছে, তখন সেই স্থানকে বলা হয় ছেদকারী রাজপথের ভূমি। ৪৪ যদি তুমি কোনো দেশে গভীরভাবে প্রবেশ করো, তাহলে সেটা হলো গুরুতর ভূমি, আর যদি অল্প দূর এগিয়ে যাও, সেটা সহজ ভূমি। ৪৫ যখন শত্রুর দুর্গ তোমার পেছনে আর সামনে সংকীর্ণ গিরিপথ, তখন তুমি ঘেরাও ভূমিতে রয়েছ, আর যদি কোনো পলায়নের পথ না থাকে, তবে সেটাই হলো মরিয়া ভূমি। ৪৬ তাই আমি বিচ্ছিন্ন ভূমিতে আমার সৈন্যদের মাঝে একতাবোধ জাগিয়ে তুলতাম, সহজ ভূমিতে আমি সেনাবাহিনীর সব অংশের মধ্যে দৃঢ় সংযোগ বজায় রাখতাম। ৪৭ বিতর্কমূলক ভূমিতে আমি পেছনের বাহিনীকে দ্রুত এগিয়ে আনতাম। ৪৮ খোলা ভূমিতে আমি সতর্ক দৃষ্টিতে প্রতিরক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ করতাম। ছেদকারী রাজপথের ভূমিতে আমি মিত্রদের সঙ্গে জোট গড়তাম। ৪৯ গুরুতর ভূমিতে আমি নিরবিচ্ছিন্ন রসদ সরবরাহ নিশ্চিত করতাম। কঠিন ভূমিতে আমি অবিরাম অগ্রযাত্রা চালিয়ে যেতাম। ৫০ ঘেরাও ভূমিতে আমি সব পলায়নের পথ বন্ধ করতাম। মরিয়া ভূমিতে আমি আমার সৈন্যদের বলতাম
জীবন রক্ষা এখন অসম্ভব, তোমরা লড়াই করো মৃত্যু পর্যন্ত। কারণ একজন সৈনিক যখন চারদিক থেকে ঘেরা পড়ে তখন সে প্রবল প্রতিরোধ করে। যখন তার সামনে আর কোনো উপায় না থাকে তখন সে কঠোরভাবে যুদ্ধ করে। যখন সে বিপদের মুখোমুখি হয় তখন সে অনায়াসে আদেশ মানে। 52 আমরা পার্শ্ববর্তী রাজাদের সঙ্গে জোট গড়তে পারি না যতক্ষণ না তাদের অভিপ্রায় আমাদের জানা হয়। যুদ্ধের পথে সেনা পরিচালনার যোগ্য হতে হলে পাহাড়, জঙ্গল, খাদ, উপত্যকা, জলাভূমি ও কর্দমক্ত ভূমির সঙ্গে পরিচিত হওয়া আবশ্যক। প্রাকৃতিক সুবিধা কাজে লাগাতে হলেও স্থানীয় পথপ্রদর্শকের সহায়তা অনিবার্য। 53 নিচে বলা 4 বা 5টি নীতির একটিও যদি অজ্ঞাত থাকে তাহলে তা একজন যুদ্ধপ্রিয় শাসকের পক্ষে শোভনীয় নয়। 54 যখন কোনো যুদ্ধপ্রিয় রাজা শক্তিশালী কোনো রাষ্ট্রকে আক্রমণ করে তখন তার নেতৃত্ব প্রকাশ পায় শত্রুর বাহিনীকে একত্র হতে না দেওয়ার কৌশলে। সে প্রতিপক্ষকে ভীত করে তোলে, ফলে তাদের মিত্ররাও একত্রিত হতে সাহস পায় না। 55 তাই সে অকারণে সবার সঙ্গে জোট বাঁধে না কিংবা অন্য রাষ্ট্রগুলোর শক্তি বৃদ্ধিতে উৎসাহ দেয় না। সে তার নিজস্ব গোপন পরিকল্পনা বাস্তবায়ন করে, প্রতিপক্ষকে ভীতির মধ্যে রাখে, আর এভাবেই সে তাদের নগদীগুলো দখল করে এবং রাজ্যসমূহ ধ্বংস করে দেয়। 56 নিয়মের বাইরে পুরস্কার প্রদান করো, পূর্ব নির্ধারিত পরিকল্পনার তোয়াক্কা না করে আদেশ জারি করো, তাহলেই তুমি পুরো সেনাবাহিনীকে এমনভাবে পরিচালনা করতে পারবে যেন তারা একজন মানুষ। 57 সৈন্যদের সামনে শুধু কাজটি তুলে ধরো, তাদের কখনোই পরিকল্পনার কথা বলো না। যখন পরিস্থিতি অনুকূলে তখন তা তাদের চোখের সামনে আনো, কিন্তু যখন অবস্থা কঠিন তখন তাদের কিছুই বলো না। 58 তোমার সেনাবাহিনীকে এমন মরণ ফাঁদে ফেলো যেখানে বাঁচার উপায় নেই, তবে তারা টিকে থাকবে। তাদেরকে চরম সংকটে ফেললে তারাই নিজেদের নিরাপদে বের করে আনবে। 59 কারণ ঠিক তখনই যখন বাহিনী একেবারে বিপদের মধ্যে পড়ে তারা বিজয়ের জন্য সর্বোচ্চ আঘাত হানতে সক্ষম হয়। 60 যুদ্ধ জয়ে সাফল্য আসে তখনই যখন আমরা শত্রুর অভিপ্রায়ের সঙ্গে ধীরে ধীরে নিজেকে মানিয়ে নিতে পারি। 61 শত্রুর পাশ ঘেঁষে ধীরে ধীরে এগিয়ে গেলে একসময় আমরা তাদের প্রধান সেনাপতিকে হত্যা করতেও সক্ষম হব। 62 এটিই বলা হয় কৌশলে বিজয় অর্জনের ক্ষমতা। 63 যেদিন তুমি নেতৃত্ব গ্রহণ করবে সেদিনই সীমান্ত বন্ধ করো, সরকারি অনুমোদনপত্র ধ্বংস করো, দূতেদের যাতায়াত বন্ধ করো, পরিকল্পনা কক্ষে কঠোরতা অবলম্বন করো যাতে পুরো পরিস্থিতি তোমার নিয়ন্ত্রণে থাকে। 64 শত্রু যদি কোনো দরজা খোলা রাখে তাহলে দ্বিধা না করে সেখান দিয়েই ঢুকে পড়ো। শত্রু যেটিকে সবচেয়ে প্রিয় মনে করে সেটিকেই প্রথমে দখল করো এবং কৌশলে এমনভাবে পরিকল্পনা করো যাতে তার আগমন ঠিক তোমার ইচ্ছে মতো সময়ে ঘটে। 65 নিয়মের পথে হাঁটো, শত্রুর গতিপথ বোঝার চেষ্টা করো এবং উপযুক্ত সুযোগে চূড়ান্ত যুদ্ধের জন্য প্রস্তুত হও। 68 শুরুতে নিজেকে লাজুক কুমারীর মতো ধরে রাখো যতক্ষণ না শত্রু সুযোগ দেয়, কিন্তু একবার সুযোগ এলে খরগোশের মতো দ্রুত ঝাঁপিয়ে পড়ো, তখন শত্রুর কিছুই করার থাকবে না। এটাই ছিল দ্য আর্ট অফ ওয়ার অধ্যায় 11 অধ্যায় 12 অগ্নিযুদ্ধ। 1 সান তু বলছেন আগুন ব্যবহার করে আক্রমণের 5টি উপায় আছে। প্রথমত শিবিরে সৈন্যদের পোড়ানো, দ্বিতীয়ত খাদ্য বা রসদের গুদাম পোড়ানো, তৃতীয়ত রসদ বহনকারী বাহন পোড়ানো, চতুর্থত অস্ত্রাগার ও গোলাবারুদের গুদাম পোড়ানো, পঞ্চমত শত্রু শিবিরে আগুন নিক্ষেপ করা। 2 আগুন দিয়ে আক্রমণ চালাতে চাইলে প্রয়োজনীয় উপকরণ সবসময় প্রস্তুত রাখতে হবে। 3 আগুন দিয়ে আক্রমণের জন্য নির্দিষ্ট সময় ও দিন থাকে। 4 অনুকূল সময় হল যখন আবহাওয়া একেবারে শুকনো থাকে, আর শুভ দিনগুলি হল যখন চাঁদ সিভ, ওয়াল, উইং অথবা ক্রসবার নামক নক্ষত্রপুঞ্জ অবস্থান করে, কারণ এই 4টি সময়ই বাতাস প্রবল হয়। 5 আগুনের মাধ্যমে আক্রমণ চালালে 5টি সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হয়। 6 1 যদি শত্রু শিবিরের ভিতর আগুন লেগে যায় তখন সঙ্গে সঙ্গে বাইরে থেকে আক্রমণ করতে হবে। 2
যদি আগুন জ্বলতে থাকে কিন্তু শত্রু সেনারা শান্ত থাকে, তখন ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে সঠিক সময়ের। 3. যখন আগুন তার সর্বোচ্চ তীব্রতায় পৌঁছায় তখনই আক্রমণ চালানো উচিত। যদি তা সম্ভব হয় তাহলে স্থির থাকতে হবে। 4. যদি বাইরে থেকে আগুন লাগিয়ে আক্রমণ করা সম্ভব হয় তবে ভিতর থেকে আগুন ছড়ানোর অপেক্ষা করো না, যখনই সুযোগ পাবে তখনই আঘাত হানো। 5. আগুন জ্বালানোর সময় বাতাসের দিকেই থেকো, বাতাসের বিপরীত দিক থেকে কখনো আক্রমণ করো না। 11. দিনের বেলা যে বাতাস ওঠে তা দীর্ঘস্থায়ী হয়, কিন্তু রাতের হাওয়া খুব দ্রুত নিস্তেজ হয়ে যায়। 12. প্রতিটি সেনাবাহিনীর উচিত আগুন সম্পর্কিত এই 5টি কৌশল জানা, নক্ষত্রের গতি লক্ষ্য রাখা এবং সঠিক দিন নির্ধারণে নজর রাখা। 13. যে সেনাপতি আগুনকে আক্রমণের সহায়ক হিসেবে ব্যবহার করেন তিনি বুদ্ধিমান, আর যে পানি ব্যবহার করেন তিনি তার বাহিনীকে শক্তিশালী করেন। 14. পানির সাহায্যে শত্রুকে থামানো যায়, তবে তার সবকিছু কেড়ে নেওয়া যায় না। 15. দুর্ভাগ্য সেই যোদ্ধার যে সাহসিকতা ও উদ্যোগ ছাড়াই যুদ্ধ জয়ের স্বপ্ন দেখে, তার ফলাফল হয় শুধু সময়ের অপচয় ও স্থবিরতা। 16. এজন্যই বলা হয় জ্ঞানী শাসক আগে থেকেই পরিকল্পনা করেন, আর দক্ষ সেনাপতি আগেভাগে নিজের সম্পদ ও শক্তি গড়ে তোলেন। 17. কোনো সুবিধা না দেখলে অগ্রসর হয়েও না, লাভ না থাকলে সৈন্য পাঠিও না, আর যুদ্ধ করো না যদি পরিস্থিতি সংকটজনক না হয়। 18. কোনো রাজাকে উচিত নয় কেবল নিজের রাগ মেটাতে সৈন্য পাঠানো, আর কোনো সেনাপতিকে উচিত নয় ক্ষোভের বশে যুদ্ধ শুরু করা। 19. যদি তাতে উপকার হয় তবে সামনে এগিয়ে যাও, যদি না হয় তবে যেখানে আছো সেখানেই থাকো। 20. রাগ একসময় প্রশান্তিকে রূপ নিতে পারে, বিরক্তি একসময় তৃপ্তিতে পরিণত হতে পারে, কিন্তু যে রাজ্য একবার ধ্বংস হয়ে গেছে তা আর ফিরে আসে না, যে প্রাণ একবার চলে গেছে তাকে আর ফিরিয়ে আনা যায় না। সেজন্যই প্রজ্ঞাবান শাসক সদা সচেতন থাকেন, আর দক্ষ সেনাপতি সর্বদা সতর্ক থাকেন। এই পথেই দেশ রক্ষা পায়, সেনাবাহিনী অক্ষত থাকে। এই ছিল অধ্যায় 12। অধ্যায় 13, গুপ্তচর বৃত্তি। 1. সানসু বলেছেন 1 লক্ষ সৈন্য তুলে তাদের দীর্ঘপথে এগিয়ে নেওয়ার অর্থ হল জনগণের উপর তীব্র চাপ সৃষ্টি করা এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় ঘটানো। প্রতিদিনের খরচ দাঁড়ায় 1000 আউন্স রূপায়। দেশের ভেতরে ও বাইরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, আর রাস্তায় মানুষ ক্লান্ত হয়ে পড়ে যায়। প্রায় 7 লক্ষ পরিবার তাদের জীবিকা নির্বাহে বাধাগ্রস্ত হয়। 2. শত্রুপক্ষীর বাহিনী হয়তো বছরের পর বছর একে অপরের মুখোমুখি থাকে, অথচ বিজয় নির্ধারিত হয় মাত্র 1 দিনে। এমন অবস্থায় শত্রুর অবস্থা সম্পর্কে না জেনে থাকা শুধুমাত্র 100 আউন্স রূপার খরচ বাঁচানোর জন্য নিছক নির্মমতা। 3. যে ব্যক্তি এমনটি করে সে কখনোই প্রকৃত নেতা নয়, সে তার শাসকের কোনো সহায়ও নয়, এবং সে বিজয়ের নিয়ন্তাও নয়। 4. সুতরাং যে জ্ঞানী শাসক এবং দক্ষ সেনাপতি বিজয় অর্জনে সক্ষম হন এবং সাধারণ মানুষের নাগালের বাইরে থাকা সাফল্য এনে দেন, তাদের এই শক্তির মূল রহস্য হল পূর্বজ্ঞান। 5. এই পূর্বজ্ঞান আত্মিক শক্তির থেকে পাওয়া যায় না, অভিজ্ঞতার মাধ্যমে অনুমান করেও তা পাওয়া যায় না, কিংবা কোনো বিশ্লেষণ বা গাণিতিক কৌশল থেকেও তা আসে না। 6. শত্রুর পরিকল্পনা এবং অবস্থান সম্পর্কে জ্ঞান পাওয়া যায় কেবল অন্য মানুষের মাধ্যমে। এজন্যই গুপ্তচর ব্যবহারের প্রয়োজন হয়, এবং গুপ্তচরের 5টি প্রকার রয়েছে। 1. স্থানীয় গুপ্তচর। 2. অন্তস্থ গুপ্তচর। 3. রূপান্তরিত গুপ্তচর। 4. বলিদানী গুপ্তচর। 5. প্রত্যাবর্তিত গুপ্তচর। 8. যখনই 5 ধরনের গুপ্তচর সক্রিয়ভাবে কাজ করে তখন কেউই আমাদের গোপন কৌশল জানতে পারে না। এটিকে বলা হয় অদৃশ্য সুতার ঈশ্বরিক নিয়ন্ত্রণ, যা একজন শাসকের সবচেয়ে মূল্যবান ক্ষমতা। 9. স্থানীয় গুপ্তচর মানে হল কোনো এলাকার স্থানীয় বাসিন্দাদের ব্যবহার করা। 10. অন্তস্থ গুপ্তচর হল শত্রুপক্ষের সরকারি কর্মচারীদের নিজেদের পক্ষে কাজে লাগানো। 11. রূপান্তরিত গুপ্তচর মানে হল
শত্রুর গুপ্তচরদের ধরে তাদের আমাদের হয়ে কাজ করানো। 12 বলিদানী গুপ্তচর হল কিছু বিষয় ইচ্ছাকৃতভাবে প্রকাশ করা, যাতে আমাদের গুপ্তচর তা শত্রুপক্ষে জানায় এবং ভুল তথ্য ছড়ায়। 13 আর প্রত্যাবর্তিত গুপ্তচর হল সেই গুপ্তচর যারা শত্রুর ঘাঁটি থেকে তথ্য নিয়ে ফিরে আসে। 14 এই জন্যই পুরো সেনাবাহিনীতে গুপ্তচরদের সাথে সম্পর্ক সবচেয়ে ঘনিষ্ঠ হওয়া উচিত। তাদেরকেই সবচেয়ে উদারভাবে পুরস্কৃত করতে হবে। আর কোনো কাজেই এমন গভীর গোপনীয়তা রক্ষা করা জরুরি নয় যতটা দরকার গুপ্তচর বৃত্তির ক্ষেত্রে। 15 গুপ্তচরদের কার্যকরভাবে ব্যবহার করা যায় না যদি সেনাপতির অন্তর্দৃষ্টি না থাকে। 16 তাদের সঠিকভাবে পরিচালনাও সম্ভব নয় যদি নেতৃত্বে সহানুভূতি ও সততা না থাকে। 17 তাদের প্রতিবেদন কতটা সত্য তা যাচাই করার জন্য চাই সূক্ষ্ম বুদ্ধি এবং তীক্ষ্ণ মস্তিষ্ক। 18 সূক্ষ্ম হও, আরও সূক্ষ্ম হও এবং গুপ্তচরদের ব্যবহার করো প্রতিটি কৌশলগত কাজে। 19 যদি কোনো গুপ্তচর সময়ের আগে গোপন তথ্য ফাঁস করে ফেলে, তবে সে ও যাকে সে তথ্য দিয়েছে দুজনকেই মৃত্যুদণ্ড দেওয়া উচিত। 20 একটি সেনাবাহিনীকে ভেঙে দেওয়া হোক, একটি শহর দখল করা হোক, অথবা কাউকে হত্যা করার পরিকল্পনা হোক, সবকিছু শুরু হয় শত্রুপক্ষের সেনাপতির আশেপাশে থাকা লোকদের নাম জানার মধ্য দিয়ে। আমাদের গুপ্তচরদের সেই সব দারোয়ান, সহকারী, প্রহরী ও পরিচারকদের নাম জানার দায়িত্ব দেওয়া উচিত। 21 শত্রুপক্ষের গুপ্তচর যারা আমাদের ওপর নজরদারি করতে আসে তাদের খুঁজে বের করতে হবে, অর্থের লোভ দেখাতে হবে, তাদের ভুল পথে পরিচালিত করতে হবে এবং আরামদায়কভাবে রাখা উচিত। তখন তারা আমাদের রূপান্তরিত গুপ্তচর হয়ে উঠবে এবং আমাদের পক্ষে কাজ করবে। 22 এই রূপান্তরিত গুপ্তচরের তথ্যের মাধ্যমেই আমরা স্থানীয় ও অন্তস্থ গুপ্তচর নিয়োগ করতে পারি। 23 তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই আমরা বলিদানী গুপ্তচরকে মিথ্যা তথ্যসহ শত্রুর কাছে পাঠাতে পারি এবং তাঁর তথ্যের ওপর ভিত্তি করেই আমরা উপযুক্ত সময় বেছে নিয়ে প্রত্যাবর্তিত গুপ্তচরকে কাজে লাগাতে পারি। 25 গুপ্তচর্যের সবকটি রূপের মূল উদ্দেশ্যই হল শত্রু সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করা, আর এই জ্ঞানের প্রথম উৎসই হল রূপান্তরিত গুপ্তচর। তাই এই ধরনের গুপ্তচরকে অত্যন্ত উদারভাবে পুরস্কৃত করা উচিত। 26 প্রাচীনকালে ইন রাজবংশের উত্থান সম্ভব হয়েছিল ই চি নামক একজনের কারণে, যিনি আগে হাসিয়া রাজবংশের অধীনে কাজ করতেন। আবার ঝৌ রাজবংশেরও উত্থান হয়েছিল লুয়ার মাধ্যমে, যিনি ইন রাজবংশের অধীনে ছিলেন। তাই বলা যায় কেবল প্রবুদ্ধ শাসক ও জ্ঞানী সেনাপতি গুপ্তচর বৃত্তির কাজে সেনাবাহিনীর সবচেয়ে বুদ্ধিমান লোকদের লাগান এবং এভাবেই তারা অসাধারণ ফল অর্জন করেন। গুপ্তচররাই হলেন যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, কারণ তাদের ওপরই নির্ভর করে একটি সেনাবাহিনীর চলার ক্ষমতা। বন্ধুরা, এই ছিল দ্য আর্ট অফ ওয়ারের শেষ অধ্যায়, গুপ্তচর্যা। ইতিহাসের শ্রেষ্ঠ সামরিক কৌশলের শিক্ষা শুনতে যান অডিও গ্রন্থ চ্যানেলে।